রেকর্ডও থাকবে, পরবর্তীতে রেকর্ড নেওয়া যাবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ আল মাসুদ, সিইও আইটি ভ্যানিলা। আজকে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম, সেটা হলো যে মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের উপরে একটা ফ্রি ক্লাস। তো অ্যাকচুয়ালি আমাদের ফিউচার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এগুলোর উপরে অগমেন্টেড রিয়েলিটি। এগুলো আমাদের শুরু করতে হবে, এগুলো চর্চার দরকার। এগুলি যারা যেরকম পারছে চর্চা করছে, বাট আমরাও চাচ্ছি যে এগুলো নিয়ে আরো ব্যাপক পরিসরে মানুষ কাজ করুক, চর্চা হোক। তো এই মর্মে আমাদের হাজী দানেশের আমাদের ছোট ভাই, আমাদের সবার পরিচিত মাহমুদুল হাসান মুন আমাদেরকে সময় দেওয়ার জন্য রাজি হয়েছে আর কি। আমি তাকে রিকোয়েস্ট করে সে খুব স্বাচ্ছন্দ্যে রাজি হয়েছে। তো আমি চাই যে তার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সে একজন এআই রিসার্চার এবং ইন্টারন্যাশনাল ট্রেনার, এবং সে অনেকগুলো প্রজেক্টও করতেছে। তো আমরা চাচ্ছি যে এরকম যারা কাজ করতেছে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে, একটা একটা কমিউনিটি বিল্ড আপ করতে, আমাদের একটা লোকাল কমিউনিটি। মানে হাজী দানেশ তো আমাদের একটা আহ, ঢাকা থেকে মানে সেন্ট্রাল, মানে কি বলবো আর কি, দেশের রাজধানী থেকে অনেক দূরে একটা লোকাল এলাকায় হলো যে আমাদের একটা ভার্সিটি। তো এটাকে কেন্দ্র করে আমরা চাচ্ছি লোকালি আমাদের একটা কমিউনিটি হোক। হ্যাঁ, আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি সবাই এগিয়ে আসুক, সবাই শিখুক, আমরা নিজেরা নিজের মধ্যে একটা কমিউনিটি করি। হ্যাঁ, হয়তো আমি এটা নিয়ে রিসার্চ করতে পারবো না, কিন্তু যে রিসার্চ করছে সে যদি আমাদের একটু গাইডলাইন দেয়, শেখায়, সেটার জন্য বেটার। হ্যাঁ, আমি হয়তো অনেকে আছি, আমরা এখন বিভিন্ন রকম, বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন মানে ডিসিপ্লিনের স্টুডেন্ট, এবং আমি বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত আছি। কিন্তু এটা এমন একটা জিনিস যেটা সবাইকে জানতে হবে। যেমন টেকনোলজিটা একটা সময় গেছে আমাদের, টেকনোলজিটা সবাইকে জানতে হবে। তো সামনের দিনে এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্স, এগুলি মোটামুটি যারা আমরা শিক্ষিত আছি এবং এগুলো নিয়ে টেকনোলজি নিয়ে কাজ করতেছি, তাদের জন্য অপরিহার্য একটা বিষয়। আমরা যদি এটা না করি তাহলে আমরা কিন্তু পিছায় পড়বো। তো এটা অনেক অ্যাডভান্স এবং ফিউচারের একটা বিষয়। তো আমরা এটা নিয়ে আজকে একটা ফ্রি ক্লাস আয়োজন করা হয়েছে। এটা নিয়ে আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সময় দিবেন মাহমুদুল হাসান মুন। তো আমি মুনকে ফরওয়ার্ড করছি। মুন, তুমি কন্টিনিউ করো। ধন্যবাদ মাসুদ ভাইকে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, রেসপন্স করবেন। তো আমাদের সঙ্গে আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মাহমুদুল হাসান মুন, লেভেল 4 সেমিস্টার 2, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, হাজী মোহাম্মদ আহমেদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। কাজ করতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মূলত পাইথন নিয়ে। আজকে মাসুদ ভাই বললো যে আমাকে পাইথন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এগুলোর বিষয়ে কিছু বলো, তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করো, যাতে আগ্রহী ব্যক্তিরা আমাদের সঙ্গে আমরা দলবদ্ধভাবে কাজ করতে পারি। এ কারণে আজকের এই আয়োজনটা। তো আজকের আয়োজনে আমি একজন গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি। উনি আমাদের সঙ্গে আমেরিকার অস্টিন থেকে যোগ দিয়েছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই শামীম রহমান ভাই। ভাই আছেন? শামীম ভাই? হ্যাঁ, আমি আছি। জি আছি। আচ্ছা। তো ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। ভাইয়া মূলত ওখানে সফটওয়্যার ফার্মে আছেন, উনি ওখানে কাজ করতেছেন। উনিও পাইথন অনেক এক্সপার্ট একজন ব্যক্তি, পাইথন শিখতেছেন প্রয়োজনে। ভাইও আমাদের কাছে কিন্তু তার অভিজ্ঞতা শেয়ার করবেন। তো আগে আমি আমার কিছু কথা বলবো, দেন শামীম ভাই আপনাদের সঙ্গে পাইথনের প্রয়োজনীয়তা দেশের ভিতরে, দেশের বাইরে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বর্তমানে যে প্রয়োগ সেগুলো উনি জানাবেন। এর মধ্যে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে আরো দুজন গেস্ট জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে, এবং আমার বন্ধু আছে জাহিদ হাসান, যে কম্পিউটার ভিশনে অনেক এক্সপার্ট, তাকেও আমি আমন্ত্রণ জানিয়েছি, সেও জয়েন করবে কিছুক্ষণের মধ্যে। তো আমি শুরু করি, ঠিক আছে? আমি চাচ্ছি আমি একটা স্লাইডের মাধ্যমে ছোট একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আহ মাসুদ ভাই, ব্যাপারটা। তোমাকে হোস্ট বানাই দিছি, তুমি ইয়া করতে পারো, স্ক্রিন শেয়ার দিতে পারো। ওকে, শিওর। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। শেয়ার হওয়ার কথা, তাহলে আরেকবার দেখিনি। তোমার তো একটা আইডি থেকে তুমি জয়েন আছো নাকি? না, একটা থেকে না, দুইটা থেকে জয়েন আছি। আপনি আপনার ইয়েটা দেন, যেটা থেকে আমি কথা বলতেছি সেটা না, আরেকটা যেটা আছে ও আচ্ছা, আরেকটা, তাহলে ওইটা হলো, আচ্ছা হ্যাঁ পাইছি। তুমি তাহলে ওই আইডি থেকে, আচ্ছা এটা তো প্রবলেম হয়ে গেল। ওখান থেকে আমার হোস্ট আমাকে ব্যাক দিতে হবে। আচ্ছা, হোস্ট যেটাতে আমি আমাকে যেটাতে হোস্ট বানাইছেন, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাতে না, আরেকটাতে। আচ্ছা তাহলে ওখান থেকে তোমাকে যে হোস্ট বানাইছি, তুমি আমার হোস্ট আমাকে ফিরিয়ে দাও। ওকে ওকে, আচ্ছা আপনাকে হোস্ট বানাই দিয়েছি না? হুম হুম। ওকে,
অনেক সেটিংটা ঠিক করে নিচ্ছি, একটু সময় চেয়ে নিচ্ছি সেটিং ঠিক করার জন্য। উম, আমরা বানিয়ে দিয়েছি, আপনাকে হোস্ট বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার অন্য আইডিতে আমি হোস্ট বানাই দিয়েছি তাহলে। এবার দেখো দেখি। সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো দেখি স্ক্রিন শেয়ার হয় কিনা। হচ্ছে এবার। ওকে, ঠিক আছে, গ্রেট। স্লাইডটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যায়। একটু রেসপন্স করবেন সবাই। এটা ক্লাস না, আসলেই আমরা না, সবাই একটা- মিলে একটা গ্রুপ ডিসকাশনে বসেছি। আমরা আলাপ করবো, সবাই মিলে আলাপ করবো, শুধু যে আমি বলবো এমনটা না, এখানে সবাই সবাই মিলে মিলে আমরা। Right. আচ্ছা, হ্যাঁ। আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? হ্যাঁ, সাউন্ড শোনা যায়। ওকে, ঠিক আছে। তো আমরা আলোচনা করবো আজকে। আলোচনার যে টপিক নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা কিন্তু না। আমাদের প্রয়োজন অনুসারে আমরা কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর, বিজনেস সেক্টর থেকে শুরু করে সবগুলোতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি। তো আমি আজকে আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করছি, ব্যক্তি জীবনে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রয়োজনীয়তা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কি কাজে লাগছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এগুলো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি, এবং এগুলো শিখতে গেলে আমাদের যে গাইডলাইনটা আমি আমার পক্ষ থেকে যতদূর সম্ভব ট্রাই করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমরা শুরু করি। ওকে, হুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এই তিনটা বিষয়ে আমি আজকে কথা বলবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা বলার আগে আমরা কথা বলবো ইন্টেলিজেন্স বিষয়টা নিয়ে। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, আমরা তো সেটা সবাই জানি, তাই না? রেসপন্স করলে একটু ভালো হতো আমার সঙ্গে। অবশ্যই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, রাইট? আচ্ছা, বুদ্ধিমত্তা। তো এই বুদ্ধিমত্তা বিষয়টা নিয়ে আমাদের কিন্তু ছোটবেলা থেকে একটা ভুল ধারণা আছে। আমরা ছোটবেলা কি করতাম, আমাদের বাসার যে ছোট বাচ্চা আছে তাকে 3-4টা কবিতা শেখাই দিতাম, হুম, হুম। এবং বাচ্চাটা কি করতো, কবিতাটা মুখস্থ করে চলে আসতো। এবং আমাদের বাড়িতে আত্মীয় আসলে আমরা বলতাম যে আম্মু কবিতাটা শোনাও তো। তো সে এক নিঃশ্বাসে কিন্তু 4-5টা কবিতা শোনাই দিত। তখন আমরা বলতাম যে এই বাচ্চাটা অনেক মেধাবী, অনেক বুদ্ধিমান। হ্যাঁ, হুম, হুম, এটা হুম। আমাদের আমাদের ধারণা, কিন্তু আসলে Right. বুদ্ধিমান হতে পারে তার স্মৃতিশক্তি অনেক উন্নত, সে সেটা ধারণ করতে পারছে, কিন্তু বুদ্ধিমানের সংজ্ঞা আসলে এটা না। আমিও এতদিন জানতাম, কিন্তু যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়া শুরু করলাম, তখন ইন্টেলিজেন্স পড়তে গিয়ে আমি বুঝলাম যে আসলে বুদ্ধিমত্তা বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। Right. বুদ্ধিমান আমরা কাকে বলবো, আমি কিছু শেখাবো, শেখানোর পরে যে জিনিসগুলো আমি শেখাবো সেগুলোর উপরে আমি তাকে কোশ্চেন করবো না বা প্রশ্ন করবো না। সেম লেভেলে আমি অন্য কোনো কোশ্চেন তাকে করলে সে যদি উত্তর দিতে পারে তাহলে বলতে পারবো যে তার মধ্যে বুদ্ধি আছে। এখন সে বুদ্ধিমান কিনা সেটা জানার জন্য কি করতে হবে, ধীরে ধীরে সে পারিপার্শ্বিক থেকে শিখবে, আরো নতুন কোনো কিছু থেকে শিখবে। শেখার পরে প্রথমবার যার অ্যান্সার এবং তারপরে যে অ্যান্সার যদি ইমপ্রুভমেন্ট হয়, অর্থাৎ তার কাজের ইমপ্রুভমেন্ট ঘটে ধীরে ধীরে, তখন বুঝবো আমি সে বুদ্ধিমান। ওকে, Right. আমি একটা কাজ কাউকে শেখানোর পরে সে যদি সেই কাজটা প্র্যাকটিস করে এবং ধীরে ধীরে তার কাজের যে একিউরেসিটা সেটা বাড়ে, ইরোরটা কমে, হুম, অর্থাৎ সে আগের থেকে দক্ষভাবে কাজ করতে পারে, তাহলে বুঝবো আমরা সে বুদ্ধিমান। আর Right. যে অনেক কিছু মনে রাখতে পারে, তার হচ্ছে স্মৃতিশক্তি অনেক ভালো, তাকে আমরা বুদ্ধিমান বলতে পারি না। তো আমরা সেই বিষয়টা এখানে খেয়াল করে দেখি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তাটাকে আমরা মানুষের মধ্যে না রেখে কৃত্রিম ভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি। তবে অবশ্যই এই কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে গেলে আমাদের এমন একটা জিনিস তৈরি করতে হবে বা এজেন্ট তৈরি করতে হবে, তার একটা ক্যাপাবিলিটি থাকবে যে সে নতুন কিছু শিখবে এবং সময়ের সঙ্গে সঙ্গে কি করবে, সে এই যে নতুন যে বিষয়টা সে শিখেছে সেটা সে ইমপ্রুভমেন্ট করতে পারবে। তাহলে আমরা সেই বিষয়টাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারি। Right. অনেকে মনে করে যে আমাদের এই যে বাড়িতে আমরা
পানি যে ওঠানোর জন্য পাম্পে অটোমেশন সুইচ ব্যবহার করি, অনেকে মনে করতে পারে যে এখানে মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, কিন্তু এখানে ইন্টেলিজেন্সের কিছু নাই, এটা জাস্ট সেন্সর গঠিত একটা কাজ। এর কাজই হচ্ছে পানি অন অফ করা। এ কিন্তু বুঝতে পারবে না যে নতুন নতুন কোনো কিছু শিখতে পারবে না, বা এর ইমপ্রুভমেন্ট কিন্তু বাড়বে না, ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সেন্সরের কার্যক্ষম কমতে থাকবে। এটা কিন্তু ইন্টেলিজেন্স না। তাহলে ইন্টেলিজেন্স হতে গেলে অটোমেশন একটা কথা থাকতেই হবে, অটোমেশন তার মধ্যে, তার সঙ্গে কি করতে হবে, তার ইমপ্রুভমেন্ট থাকতে হবে। অর্থাৎ প্রথম দিনে যে সে কাজটা করতে পারবে, ধীরে ধীরে তার কাজটা ইমপ্রুভ হবে, সময়ের সাথে সাথে সে কাজটা যদি ইমপ্রুভ ঘটে, তখন আমরা সেই এজেন্টটাকে, এজেন্ট বলতে আমরা এখানে প্রোগ্রাম হতে পারে, কোনো সফটওয়্যার হতে পারে, বা কোনো ডিভাইস হতে পারে, এটাকে আমরা যে কোনো একটাই বলতে পারি, তখন সেটাকে বলবো ইন্টেলিজেন্ট ডিভাইস। ইন্টেলিজেন্স, রাইট। ইন্টেলিজেন্ট ডিভাইসকে যেহেতু আমরা আর্টিফিশিয়ালি তৈরি করছি, তাহলে একে আমরা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, মনে হয় আমার এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা। রাইট। এখন মানে একটা অনেকেই একটা মনে করছে, হ্যাঁ, বলো। বলেন বলেন আপনি, সমস্যা নেই। মানে একটা এই যে আমরা ক্লিয়ার হলাম যে আমরা যেটা মনে করি যে রোবট, সে যেটাকে আমরা শেখাই দিলাম সে সেই অনুযায়ী কাজ করবে। মানে মানে শেখাই দেওয়া বিষয়টাকে নিয়ে যদি সে মুখস্থ বিদ্যা নিয়ে যদি কাজ করতে পারে, সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেছি। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংখ্যাটা আমি আজকে একটু ক্লিয়ার হলাম তোমার কাছে, যেটা মানে ধীরে ধীরে তার বুদ্ধিমত্তার লেভেলের ইনক্রিজ হবে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, মানুষ যেহেতু ধীরে ধীরে স্কিলফুল হয়, আর এক্স্যাক্টলি। আমার ডিভাইসটা যদি ধীরে 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 স্কিলফুল ধীরে হয়, তাহলে স্কিলফুল, আমরা হ্যাঁ হ্যাঁ, সে তার নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করে একটু তার ইমপ্রুভ হবে। হ্যাঁ, সেটাই। তাইলে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা সেটাকে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারবো। হ্যাঁ, রাইট। এখন আরেকটা কথা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে আমাদের একটা রোবট ভেসে ওঠে, রোবট ভেসে যে ওঠে। রোবটটার মধ্যে একটা ব্রেন থাকবে, হ্যাঁ এবং হ্যাঁ রোবটটা কি করবে, সুন্দরভাবে কাজকর্ম করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে যে আমরা ফুল রোবটটাই বুঝবো সেটা কিন্তু না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলো আমি আলোচনা করবো একটু পরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আমি একটু মেশিন লার্নিং এর দিকে এবং ডাটা সায়েন্সের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, মেশিন লার্নিং, লার্ন করাচ্ছি কাকে আমি, এখানকে মেশিনকে, তাই না? হ্যাঁ, কোন মেশিনকে লার্ন করাবো, যে মেশিন শিখতে সক্ষম সেই মেশিনকে আমি লার্ন করাবো। আমাদের পানি ওঠানোর জন্য যে মেশিন বা গাড়ির যে মেশিন, সেই মেশিন গুলো কিন্তু আমার শিখতে পারবে না, তাই এই মেশিন গুলোকে আমি লার্ন করাবো না, আমি লার্ন করাবো সেই মেশিনকে যে মেশিন কোনো কিছু শিখতে পারবে। শিখতে পারবে। মেশিন বলতে আমরা ধরে নিব এখন কম্পিউটারকে, এখানে অন্য কোনো ডিভাইস আসতে পারে, তো মেইনলি আমরা ফোকাস করি কম্পিউটারের দিকে, যে কম্পিউটারকে ইন্টেলিজেন্ট ডিভাইস, যাকে আমরা কোনো কিছু শেখাতে পারি এবং তার কাছ থেকে কোনো আউটপুট নিতে পারি। রাইট। মেশিন লার্নিং, ডাটা সায়েন্স কিন্তু যমজ ভাই বলা যেতে পারে। হ্যাঁ, যমজ ভাই, দুইটার কাজ অনেকটাই পাশাপাশি। তো আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো যে আসলে মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের মধ্যে ডিফারেন্সটা কি। তো আমরা কন্টিনিউ করি সামনের দিকে। আর আজকে আমরা ফোকাস করবো মূলত পাইথনের দিকে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করবো। শামীম ভাই আছেন এখানে, আমি আছি, আরো দুজন গেস্ট জয়েন করবেন। আর পাইথনের প্রয়োজনীয়তাও আলোচনা করবো। আমাদের মেইন ফোকাসটা থাকবে আজকে পাইথনে, কিন্তু আমরা তার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স সম্পর্কে কিছু কথা বলবো। ওকে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সব জায়গায় ব্যবহার হচ্ছে, কোথায় নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? দেখেন, একটু খেয়াল করেন, এখানে দেখছেন ফিলোসফি, সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে। কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, নিউরাল সায়েন্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, সোসিওলজি, এগ্রিকালচার, বিজনেস, মেডিকেল সায়েন্স, ফরকাস্টিং ডিপার্টমেন্ট, অর্থাৎ যে যে জায়গাগুলোতে এখন অটোমেশন হচ্ছে, সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে। কোনো ক্ষেত্রে সফটওয়্যার হিসেবে ব্যবহার হচ্ছে, কোনো ক্ষেত্রে হার্ডওয়্যারে একটা ডিভাইস সহ ব্যবহার হচ্ছে, কিন্তু তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিদ্যমান। আমরা যদি খেয়াল করি যে আমরা অনেক অ্যাপস এর ভিডিও দেখতে পারি, যে এগ্রিকালচারাল অনেক অ্যাপস আসছে, যে অ্যাপস এর মাধ্যমে আমরা পাতার ছবি তুলে স্ক্যান করে বলতে পারি যে এই গাছের কোন রোগ হয়েছে। এটা কিন্তু নতুন, কিন্তু এখন শুরু হচ্ছে। এটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অবদান। আচ্ছা, একটা কথা বলবো আমি, আপনারা রেসপন্স করবেন একটু, সেটা হচ্ছে আপনারা কোনো কিছু কেনাকাটা করার জন্য গুগলে যখন সার্চ দেন ওই বিষয়টা সম্পর্কে, সার্চ দেওয়ার পর কিছুক্ষণ দেখলেন, দেখার পরে যখন আপনি ফেসবুক চালান, তখন ফেসবুকে ওই বিষয়ে বিভিন্ন কোম্পানির অ্যাড আছে কিনা? হ্যাঁ, জি আছে আছে ভাই। রিলেটেড অ্যাড অবশ্যই আছে। অ্যাড আছে, অনেক অ্যাড আছে। তো আমি সার্চ করলাম গুগলে, আর ফেসবুক আমাকে অ্যাড গুলো শো করছে। তো এক্ষেত্রে কি হয় আসলে ব্যাপারটা, এখানে ইনফরমেশন কালেক্ট করতেছে গুগল, এবং তারা বড় বড় জায়ান্টরাও কিন্তু তাদের ইনফরমেশন গুলো শেয়ার করছে। আমরা এখন ইনফরমেশন যদিও আমরা শেয়ার করতে চাই না, কিন্তু বড় বড় জায়ান্টরাও ইনফরমেশন শেয়ার করে। সেই ইনফরমেশনের উপর বেস করে রেকমেন্ডেশন করা হয় আমাকে, আমার জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে। এখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর অনেক কাজ আছে। আমি যে বিষয়টা নিয়ে সার্চ করলাম, সেই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে এজেন্টটা ডিরেক্টলি বলতে পারবে যে এই লোকটা আসলে কি খুঁজছে, বা এই লোকের মাইন্ডে এখন কোন বিষয়টা নিয়ে ভাবনা চলছে, তাকে তার সামনে আমি এই বিষয়টা শো করি, আর বিভিন্ন ভালো দিকগুলো শো করি, অবশ্যই সে আমার প্রোডাক্টটা কিনবে। তো এই যে ডাটাটা অ্যানালাইসিস, এটা তো একজন হিউম্যান বিইং এর পক্ষে করা সম্ভব, কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার লোক সার্চ করছে, সবাইকে সেম জিনিস রিকমেন্ডেশন
তবে বিভিন্ন জিনিস রিকমেন্ডেশন করা কিন্তু সম্ভব হয় না। এই জন্য এখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট রাখা হয়, যার কাজ হচ্ছে যে একজন মানুষের ব্রাউজিং হিস্টোরি এবং কি ব্রাউজ করতেছে সেটাকে যাচাই করার পরে তার সামনে সেই প্রোডাক্টের অ্যাড শো করা, যাতে সেই প্রোডাক্টটা কিনে বা কেনার আগ্রহ প্রকাশ করে। তো এটাই হচ্ছে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা প্রতিদিনেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে আছি, যদিও আমাদের অনেকের ধারণা নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে সংযুক্ত আছে কিনা। তো এই বিষয়টা আরো আমি সামনের বিষয়গুলো আলোচনা করব। যেমন মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমি ধরে রাখি যে এখন কিন্তু এই যে বিভিন্ন অ্যাপস আছে, টেলিমেডিসিন অ্যাপস, এই অ্যাপস গুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমি পুরোপুরি বলবো এমনটা না। কারণ অ্যাপস এর মধ্যে কিন্তু আগে থেকে ইনপুট দেওয়া থাকবে যে কোন লক্ষণের জন্য কোন অসুখ। যদি অ্যাপসটা এরকম হতো যে আমি অ্যাপস এর মধ্যে কিছু বৈশিষ্ট্য দিয়ে দেওয়ার পরে অ্যাপস কি করবে, অ্যাপস ডিরেক্টলি আমার সেই রোগটা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পরে আমাকে সাজেশন দিতে পারে, তাহলে ওই অ্যাপসটাকে আমরা কিছুটা ইন্টেলিজেন্স বলতে পারি। কিন্তু মেডিকেল সায়েন্স খুব সূক্ষ্ম বিষয় হওয়ার কারণে সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে নির্ভর করা যাচ্ছে না, এক্ষেত্রে হিউম্যান বিইং এর একটু প্রয়োজন। তো ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করছে মেডিকেল সায়েন্স, এখন কিন্তু রোবটও সার্জারি করতে পারছে, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অবদান। আগের সার্জারি দেখে দেখে রোবট কিন্তু শিখেছে কিভাবে ডাক্তার সার্জারি করেছে, তার উপর বেস করেই রোবট কিন্তু পরবর্তীতে তার সার্জারিটা চালাচ্ছে এবং সার্জারিটা অনেক নিখুঁত হচ্ছে। এটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবদান এবং ধীরে ধীরে বাড়ছে। আমরা কিন্তু এখন মোবাইল ফোনে অ্যাপ অন করার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে কালকে আমি যে জায়গায় যাব বা যে জায়গায় যাচ্ছি তার তাপমাত্রা কত হবে, উইন্ড স্পিড কত হবে, বৃষ্টিপাত হতে পারে কিনা। এগুলো হচ্ছে ফরকাস্ট ডিপার্টমেন্ট কিন্তু ডাটা সায়েন্স ব্যবহার করে প্রিভিয়াস ডাটা, টাইম সিরিজ ডাটা থেকে অ্যানালাইসিস করে বলতে পারে, অথবা আগের 2 দিনের ডাটা, 3 দিনের ডাটা বা আগের 2-3 বছরের হিস্টোরি, কারেন্ট পার্সপেক্টিভ, এগুলোর উপর বেস করে তারা একটা ফরকাস্ট করতে পারে এবং আমার ফোনটা কিন্তু সেটা আমাদেরকে শো করছে এবং অনেক ক্ষেত্রে এটা কিন্তু সঠিক, ফরকাস্টটা সঠিক। ওকে, তো এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা শাখা, ডাটা সায়েন্সের অবদান। আমরা যদি ফরেন কারেন্সির ক্ষেত্রেও কাজ করি বা ফরেন কারেন্সি নিয়েও কথা বলি, আমি কিছুদিন আগে, 2 দিন আগে আমার একটা বুক চ্যাপ্টার পাবলিশ হয়েছে স্প্রিঙ্গারে, আমি কাজ করেছিলাম ফরেন কারেন্সির উপর। আমার কাজটা ছিল ঠিক এরকম যে ফরেন কারেন্সি হচ্ছে বিভিন্ন দেশের টাকার মধ্যে বিনিময় হার, এটা মূলত ইউএস ডলারের পার্সপেক্টিভে হিসাব করা হয়। আমি করেছিলাম যে এই শেয়ার মার্কেটের উপরে এই ডলারটা বা এই এক্সচেঞ্জ রেটের যে অবদান বা এক্সচেঞ্জ রেট যে পরিবর্তিত হচ্ছে, এটা আগে থেকে আমি ফরকাস্ট করে বলতে পারবো কিনা যে করোনাকালীন সময়ে কি রকম হবে, এমনি সময় কি রকম হবে, লকডাউন পিরিয়ডে কি রকম ছিল, এই বিষয়টা অ্যানালাইসিস করে আমি আমার পেপারটা লিখেছিলাম, যেটা স্প্রিঙ্গারে পাবলিশ হয়েছে। ওখানে কিন্তু পিওর ডাটা সায়েন্স শুধু যে ব্যবহার হয়েছে এমনটা না। আর আমি আগেই বললাম যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য যে শুধু মেশিন লার্নিং সেটা কিন্তু না। মেশিন লার্নিং এ যে ডাটা সায়েন্স বলা হয়, ডাটা সায়েন্সের বেশিরভাগই কিন্তু স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এর বিষয়। তো সব সেক্টরের লোকেই কিন্তু এখন ধীরে ধীরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে চলে যাচ্ছে, কারণ এখন অ্যানালাইসিসটাকে বাড়াতে হবে এবং ভিজুয়ালাইজেশনটাকে বাড়াতে হবে এবং এগুলোকে কি করতে হবে, অটোমেশন করতে হবে। এবং এমন অটোমেশন না যে আমি সুইচ অন অফ অটোমেশন না, অটোমেশনটা এমন হবে যাতে এজেন্ট আমার ইন্টেলিজেন্স হয়। এই কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চাহিদা এখন দিন দিন বেড়ে যাচ্ছে। আমরাও চাবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে চাহিদার বাজারে আমরা যেন একজন সঙ্গী হতে পারি। আমরা এখন 3 জন আপু সম্পর্কে আলোচনা করি একটু, হ্যাঁ, এই যে অ্যালেক্সা, কর্টানা এবং সিরি। হ্যাঁ, অনেকেই তো চেনেন এই 3 আপুকে, চেনেন কিনা? আচ্ছা আচ্ছা, এগুলি নামগুলোর সাথে পরিচিত আমরা। হ্যাঁ, নামগুলো পরিচিত। তো এগুলো মেয়ে মানুষের নাম দিয়ে করা, মানুষের নাম কারণটা দিয়ে। সবাই চায় যে তার অ্যাসিস্ট্যান্ট একজন মেয়ে থাক, তাহলে হ্যাঁ একটু আগ্রহ বাড়বে, এটা হ্যাঁ হ্যাঁ হিউম্যান নেচার, ঠিক আছে। হ্যাঁ। এর কারণেই আমরা তৈরি করা হয়েছে যেগুলো অ্যালেক্সা, কর্টানা, সিরি, এগুলো মেয়ের আচ্ছা নাম দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা এগুলোকে বলা হয় আমাদের হেল্পার, এগুলো আচ্ছা। আমাদের হেল্পার হিসেবে কাজ করে, হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আমাদের, রাইট। ঠিক আছে। হ্যাঁ তো অ্যালেক্সা অ্যামাজনের তৈরি করা, অ্যালেক্সা। আচ্ছা তো অ্যালেক্সা অ্যামাজনের তৈরি করা। অ্যালেক্সার কাজ কি? অনেকেই অ্যালেক্সার কাজ কিন্তু করতে জানে। অ্যালেক্সা কি, আমি যদি মন আমার খারাপ থাকে তাহলে আমাকে অবজার্ভ করে অ্যালেক্সা সেই অনুপাতে গান প্লে করতে পারবে। যেমন আমার মন অনেক খারাপ, এই মুহূর্তে যদি অ্যালেক্সা প্রেমের গান ছাড়ে দেয় অথবা কোনো উল্লাসের গান ছেড়ে দেয়, এটা কিন্তু হবে না। অনেকে মন খারাপ হলে দুঃখের গান শোনে, রবীন্দ্রসঙ্গীত শোনে। তো হ্যাঁ অ্যালেক্সার কাজ হচ্ছে সেটা আইডেন্টিফাই করে সে রবীন্দ্রসঙ্গীতটা প্লে করে দিবে। ওকে, হ্যাঁ হ্যাঁ অথবা আমার ডু লিস্ট, আমি ডেইলি এই কাজগুলো করি করি না, এগুলো অ্যালেক্সা আমাকে ওয়ার্নিং দিতে পারে যে আমার কখন ঘুম থেকে উঠতে হবে, কখন কোন জায়গায় মিটিং আছে, এগুলো কিন্তু অ্যালেক্সা করে থাকে। ওকে, রাইট। তাছাড়া অ্যালেক্সা শুধু সেটা না, অ্যালেক্সা সবসময় চেষ্টা করে যে আসলে আমি কোনো জায়গার মধ্যে আবদ্ধ আছি কিনা, আমাকে কোন কাজটা কোন শিডিউলে করতে হবে, এবং এগুলো কিন্তু অ্যালেক্সা করে থাকে। আর অ্যালেক্সা সবচেয়ে তৈরি করছে অ্যামাজন। ওকে,
অ্যামাজনে তৈরি করে অ্যালেক্সা সফটওয়্যার না, অ্যালেক্সা সফটওয়্যারের সঙ্গে অ্যালেক্সা একটা ডিভাইস হিসেবে বাজারে তারা ছেড়ে দিয়েছে। এই যে অনেকগুলো ডিভাইস এখানে দেখা যাচ্ছে যেগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যালেক্সা। ওকে, তো এই আচ্ছা, অ্যালেক্সা তৈরি করা হয় 2014 সালের 6 নভেম্বর। আচ্ছা, 2014 সালের 6 নভেম্বর শুরু করা হয়। অ্যালেক্সা যখন তৈরি হয়েছিল শুরুর দিকে, তখন সে শুধুমাত্র কয়েকজনের স্পিচ রিকগনিশন করতে পারতো, 4 থেকে 5 জন বা 7 জন বা 10 জন, এবং তাদের আচ্ছা, কথার অ্যান্সার দিতে পারতো। এবং অন্যান্য ক্ষেত্রে যখন হতো তখন কিন্তু তার সঠিকভাবে অ্যান্সার দিতে পারতো না। কিন্তু অ্যালেক্সা এখন খেয়াল করে দেখবেন, কেউ যদি অ্যালেক্সা ইউজ করে থাকে, যে কেউ ভয়েস কমান্ড দিলে অ্যালেক্সা কিন্তু সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দিচ্ছে, তার যে আচ্ছা, জানতে চাওয়া সেটার অ্যান্সার দিচ্ছে। এর কারণটা কি? অ্যালেক্সা আচ্ছা, একটা ইন্টেলিজেন্ট এজেন্ট। একে যখন তৈরি করা হয়েছিল তখন বলা হয়েছিল অ্যালেক্সা ধীরে ধীরে মানুষের কথাবার্তা, মানুষের চলন, মানুষের ব্যবহার থেকে শিখবে, এবং আচ্ছা, এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে সে তাকে ইমপ্রুভমেন্ট করবে। এই ইমপ্রুভমেন্টের সাহায্যে অ্যালেক্সা মানুষকে হেল্প করতে পারে। ওকে, রাইট, এই অ্যামাজন তৈরি করেছিল, এটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট। দেন কর্টানা, তো অনেকেই উইন্ডোজ যারা চালান, উইন্ডোজ 10 মূলত, উইন্ডোজ 10 এর কর্টানার ইউজ আমরা অন্য সময় না করলেও উইন্ডোজ যখন সেট আপ দিই আমরা, তখন কিন্তু কর্টানার ইউজটা সবাই করে থাকি। হ্যাঁ, কর্টানা আমাদেরকে হাই বলে, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, হ্যাঁ, ইয়েস নো, এই কমান্ড গুলো দিয়ে আমরা উইন্ডোজ সেট আপ দিয়ে থাকি। তো কর্টানা কিন্তু আমাদের হার্ডওয়্যার হিসেবে আসেনি, এটা মাইক্রোসফট তৈরি করেছে কর্টানাটা, এবং সেটা উইন্ডোজ 10 এর সঙ্গে ইন্টিগ্রেট করে দিয়েছে, যাতে সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানুষকে হেল্প করতে পারে। কর্টানার ব্যবহার হচ্ছে কি রকম, এই রকম একটা আইকন কিন্তু উইন্ডোজ 10 এর, যে আমাদের যেখানে অন অফ করি আমরা উইন্ডোজ বাটন, তার পাশে কিন্তু এরকম একটা আইকন থাকে সার্চ বারের পাশে, এর নাম হচ্ছে আচ্ছা, কর্টানা। এই কিন্তু একটা ভার্চুয়াল এজেন্ট। এই আচ্ছা, আমি আগের মতোই, মানে অ্যালেক্সার মতো কর্টানা শুরুর দিকে ভালোভাবে রেসপন্স করতে পারতো না, আচ্ছা, অন্যান্য দেশের লোকদের যে উচ্চারণ সেটাকে ধরতে পারতো না। এখন কিন্তু কর্টানা অনেকটা উন্নত, আমি অনেক দূর থেকেও যদি ভয়েস কমান্ড দিই কর্টানা কিন্তু শুনতে পারে। আচ্ছা, 148 মিলিয়ন পিপল কিন্তু এখন বিশ্বের মধ্যে কর্টানা ব্যবহার করছে ডেইলি, আচ্ছা, তাদের জানা অজানার মধ্যে। এবং সিরি যেটা আছে, সে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অ্যাপলের তৈরি। অ্যাপল সর্বপ্রথম আইফোন 6 এর মধ্যে কিন্তু সিরিকে ইন্টিগ্রেট করে, এটা আচ্ছা, অনেক আগে। এবং সবার আগেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু অ্যাপল তৈরি করছিল, সেটা তৈরি করছিল যে 4 অক্টোবর 2011 সালে, 2011 সালের দিকেই সিরি তৈরি করা হয়েছিল। এবং এর কাজ কি ছিল, এর মূলত মেইন উদ্দেশ্য ছিল মানুষকে ভার্চুয়ালি হেল্প করা। সেখানে হতে পারে তার শিডিউল মেনটেন, তার গান শোনা, তার বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার, এগুলো কিন্তু করেছিল। এই যে আমার যে 3 আপু, এই 3 আপুর কাজ হচ্ছে আমাদেরকে সহযোগিতা করা। এগুলো সবাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট, এবং দিন যাচ্ছে এগুলোর কার্যক্ষমতা বাড়তেছে। এবং আমরা যদি গ্রাম্য ভাষায় কথা বলি, আমরা যদি শহরের স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলি, তারপরে কিন্তু এগুলো আমাদের কথা রিপ্লে দিতে পারছে। তার মানে কি, সে সময়ের সঙ্গে সঙ্গে শিখছে, শিখার কারণে তাদের আজকে এই কার্যক্ষমতা বৃদ্ধি হয়েছে। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অবদান। এখন আমাদের কিছু বিল্ডিং ব্লকস আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে শুধুমাত্র এগুলো নিয়ে কাজ করে সেটাও না, এখানে আমি কিছু বিষয় বলছি। ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে মেশিন ভিশন, যাকে বলা হয় কম্পিউটার ভিশন বলা হয়ে থাকে। কম্পিউটার ভিশনের কাজটা কি? এখানে দেখা যাচ্ছে ডিটেকশন ফেসেস এন্ড অবজেক্ট ইন ইমেজেস, অবজেক্ট ডিটেকশন করা, মানুষের ফেস ডিটেকশন করা। আমরা দেখি না বিদেশে বিভিন্ন দেশের গাড়ির যে নাম্বার প্লেটটা অটোমেটিকলি ডিটেকশন হয়, সেটাও কিন্তু কম্পিউটার ভিশনের কাজ। আজকে আমাদের ফেস লক যে আমাদের ফোনের মধ্যে কাজ করছে, সেটাও কিন্তু কম্পিউটার ভিশনের কাজ। কম্পিউটার ভিশন, আমার ফেস লকে যখন আমি প্রথম দিকে আমি যদি দেই, কমান্ড দেই, তখন কিন্তু আমার ফেস লকটা যত না কাজ করে, আমার দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবো আমি আমার সাইড দেখলেও কিন্তু আমার ফেস অ্যাপসটা বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার মালিক, আমার ফোনটা এখন আনলক করা উচিত। এটা কিন্তু ইন্টেলিজেন্ট এজেন্ট। কারণ কি, ধীরে ধীরে সে শিখছে। ওকে, এবং এগুলো শেখা যে শুধুমাত্র ওই ডিভাইসটা আমার ফোনের মধ্যে সীমাবদ্ধ এমনটা না, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, ডাটা সেন্টারে চলে যাচ্ছে, এবং সেখান থেকে তারা কি করতেছে, এটাকে কিন্তু আরো ইমপ্রুভ করতেছে, ধীরে ধীরে বাড়তেছে এটা। হ্যাঁ, মেশিন ভিশনের আরো অনেক কাজ আছে আপনাদের, হতে পারে আইওটি বেসড যদি কাজগুলো আমরা মেশিনের সঙ্গে কনভার্ট করি, তাহলে অপরাধী শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করতে পারি মেশিন ভিশন, আমরা অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাছাড়া মেশিন ভিশনের যে মেইন যে বিষয় একটা বলি আমি, যেটা সবচেয়ে কাজ করতেছে, অগমেন্টেড অ্যানালাইসিস যে বিষয়টা ভাই বললেন আপনি, সেটা বিষয়টা আমি আলোচনা করি এরকম করে যে এখানে যদি কোনো মেয়ে থাকে, সে একটু রেসপন্স করলে সব থেকে ভালো হয়, তাহলে কথাটা আমার বলতে সুবিধা হবে। কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে, জি আমি ভাই বলি। বলেন। ওকে, সেটা হচ্ছে যদি আমরা আমাদের আমাদের না, আপনাদের যদি প্রসাধনী সামগ্রী আপনারা দোকানে কিনতে যান, লিপস্টিক হোক অথবা মেকআপ সামগ্রী হোক, এগুলো কিনতে গেলে দোকানদার কি আপনাকে সবগুলো টেস্ট করার সুযোগ দেবে? আপনার মুখের মধ্যে লাগিয়ে আপনি দেখবেন যে আপনাকে ভালো দেখাচ্ছে কিনা, দেন এই প্রোডাক্ট গুলো কিনতে দেয়? কখনো না, কিনতে দেয় না।
এখন আপনি যদি এমন কোনো সুযোগ পান যে না প্রোডাক্টটা না মুখের মধ্যে, হ্যাঁ, প্রোডাক্টটা মুখের মধ্যে না লাগিয়ে যদি আপনি আপনার মুখে প্রোডাক্টটা কেমন লাগবে, আপনার ঠোঁটের মধ্যে প্রোডাক্টটা কেমন লাগবে আগে থেকে যদি জানতে পারেন, তাহলে প্রোডাক্টটা আপনি কিনবেন কিনা আগে থেকে ডিসিশন নেওয়া আপনার সুবিধা হবে না? হুম, অবশ্যই সুবিধা হওয়ার কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু জি সেই অবশ্যই। বিষয়গুলো নিয়ে এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এখন আমরা অনলাইনে কোনো প্রোডাক্ট কেনার আগে আমার একটা ছবি সেখানে যদি আমি আপলোড দেই, আপলোড দেওয়ার পরে আমি যদি নির্দিষ্ট প্রোডাক্টটা সিলেক্ট করি, তাহলে কি হবে? সেই প্রোডাক্টটা যদি লিপস্টিক হয় তাহলে লিপের মধ্যে চলে আসবে, মেকআপ হলে মুখের মধ্যে চলে যাবে, এবং আমি সেখান থেকে দেখতে পারবো যে আমার জন্য এটা পারফেক্ট কিনা, দেন আমি সেটা অর্ডার করতে পারবো। আবার অনলাইন যে বিভিন্ন শপগুলো আছে, কাপড়গুলো আছে, সেই কাপড়গুলো কিন্তু অগমেন্টেড অ্যানালাইসিস অথবা মেশিন ভিশনের সাহায্যে কিন্তু আমরা অলরেডি কি করতে পারি? কাপড়গুলো না কিনেও দেখতে পারি আমার শরীরে কাপড়গুলো ফিট হয়েছে কিনা। এই কারণে আমরা কি করতে পারি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রয়োগটার মাধ্যমে আমাদের কেনাকাটাও অনেক সহজ হয়ে গিয়েছে। ওকে, দেন যেটা আসলে ইনফরমেশন প্রসেসিং। ইনফরমেশন প্রসেসিং বিষয়টা আমি একটু বলি, যে আমরা কোনো কিছু সার্চ যদি করি, আমি অলরেডি যদি কোনো কোড খুঁজি, তাহলে আমি অল টাইম পাইথনে কোড খুঁজি, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুঁজি না। এখন যদি আমি অনেকদিন থেকে খুঁজতেছি, 2 বছর থেকে খুঁজতেছি, এখন খুঁজতে গেলে আমি যদি কোনো বিষয়ে একটা প্রোগ্রামিং এর কোড খুঁজতে গিয়ে লিখি, আমি একটা টপিক লেখার পরে লেখার পরে সর্বপ্রথম কিন্তু আমাকে সাজেস্ট করে পাইথন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ না। এর কারণটা কি? এই যে আমি এতদিন থেকে আমি সার্চ করছি পাইথন দিয়ে, এ ইন্টেলিজেন্ট এজেন্ট বুঝে গেছে যে আমি সার্চ করলে পাইথনেই সার্চ করবো। এই কারণে সে আগেই আমাকে দেখাবে, শো করবে যে হ্যাঁ এই যে পাইথন, সিলেক্ট করে লেখার দরকার নাই আপনাকে, ক্লিক করলেই আমরা আপনাকে নিয়ে যাবো সেই নির্দিষ্ট ওয়েব সার্ভারে। ওকে, এই যে ইনফরমেশন প্রসেসিং, আমার যে ইনফরমেশনটা নিয়ে তারা প্রসেস করে কিন্তু রাখতেছে, এই যে পৃথিবীর প্রতিটা লোকের ইনফরমেশন তারা আলাদা আলাদা ভাবে প্রসেস করছে, এই জন্য কি একজন হিউম্যান বিং এর পক্ষে কিন্তু সম্ভব না, বিধায় এখানে মেশিন ব্যবহার করা হয়েছে। তো মেশিনকে শেখানো হয়েছে যে দেখো, এই আইপি অ্যাড্রেসের ব্যক্তির মূল উদ্দেশ্য হচ্ছে পাইথন সার্চ করা, এই লোক যদি সার্চ করে তাহলে তাকে তোমরা পাইথন বিষয়ের টপিক গুলো আগে শো করবা। যারা কেনাকাটা বেশি করেন অনলাইনে, দেখবেন যে তাদের যে টাইমলাইন আছে, টাইমলাইনে বেশিরভাগ সময় কিন্তু অ্যাড শো করবে বিভিন্ন প্রোডাক্টের। এটা বেস্ট করবে আপনি কোন জিনিসের উপর ফোকাস করছেন তার উপর। ওকে, দেন ইমেজ জেনারেশন। ইমেজ জেনারেশন বিষয়টা এরকম, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বারাক ওবামার মতোই মুখোভাব তৈরি করে, কোন সেম ভয়েস তৈরি করে এমন একটা ভিডিও বানানো হয়েছে, ফুল ফেক ভিডিও। ওই ভিডিওর কোনোটার সঙ্গে বারাক ওবামার কোনো সম্পৃক্ততা ছিল না, ওখানে চেহারাটাও দেখা যাচ্ছে বারাক ওবামার, কথাটাও শোনা যাচ্ছে বারাক ওবামার। এই যে ইমেজ জেনারেশন করতেছে এখানে, অথবা আমরা একটা অপরাধীর যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থেকে আগে মানুষ হাতে স্কেচ করতো না, বিভিন্ন সিনেমায় আমরা দেখতাম না যে একটা অপরাধী দেখতে কেমন হবে, একজন আর্টিস্টের সামনে বসাই দিয়ে আমরা যদি বলি, আর্টিস্ট সুন্দরভাবে কি অপরাধীটার ছবি দেখাইতে পারে, তাই না? সেরকম এখন কিন্তু অটোমেটিকলি মেশিন লার্নিং এই সেটা বের করতে পারছে যে এই ইমেজটা কার হতে পারে, অথবা একটা ইমেজের কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে, এটা যদি আমরা ইমেজ জেনারেশনে নিয়ে যাই, তাহলে শিকড় বাকি অংশটা সে অলরেডি জেনারেট করে দিতে পারে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা একটা ইমেজের একটা অংশ দেখিয়ে তাকে বলা হয়েছে যে এই অংশের ডান অংশটা এরকম হলে বাম অংশটা ঠিক এরকম হয়। এই জন্য সে বুঝতে পারছে, শিখছে, সেখান থেকে কি কি করে এখন আমাদের একটা অর্ধেক ইমেজ তুলে সেটাকে সে কনভার্ট করে নতুন একটা ইমেজে নিয়ে যেতে পারে। স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে যে বিষয়টা বলবো আমি, সেটা হচ্ছে আমরা গুগল সার্চের সময় অনেক ক্ষেত্রে স্পিচ নিয়ে আমরা যদি 2 বছর আগে সার্চ করতাম, তাহলে আমাদের 100%-এর মধ্যে 50% বা 60% কথা কম্পিউটার বুঝতে পারতো, বাকিটা কিন্তু বোঝা যেত না। এখন দেখবেন 90%-এর মতো একুডিসি চলে এসেছে, কিন্তু 90%-এর মতো আমাদের কথা কিন্তু কম্পিউটার বুঝতে পারে, তাই নাকি? রাইট। এই যে বিষয়গুলো, স্পিচ রিকগনিশনটা, এটা হয়েছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। লার্নিং ফ্রম ডাটা, যে মেইন যে বিষয়টা, ডাটা থেকে শেখা, এটা হচ্ছে ডাটা সায়েন্সের মূলত কাজ। আমরা অনেকদিন আগেরকার অনেকগুলো ডাটা দিব, বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পিরিয়ডের একটু ডাটা দিয়ে মেশিনকে শেখাবো যে এই ডাটাগুলো এই পার্সপেক্টিভে অ্যান্সার হবে এটা, এটার জন্য অ্যান্সার হবে এটা। এই লার্নিংটা শেখার পরে মেশিন যদি নতুন কোনো ডাটার সম্মুখীন হয়, নতুন কোনো ডাটার পরিস্থিতিতে চলে আসে, তাহলে সে কি করতে পারবে? তাহলে সে সুন্দরভাবে সেই ডাটার ফরকাস্ট করতে পারবে, ওই ডাটাটা কোন গ্রুপের কোনখানকার সেটা সে বলে দিতে পারবে। দেন হ্যান্ড রাইটিং আছে, হ্যান্ড রাইটিং ডিসিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটাকে বলি আমরা। আমরা অনেক অ্যাপস ব্যবহার করি, যে অ্যাপসে আমরা যদি হাত দিয়ে কোনো কিছু লিখি, বাজার লিস্ট লিখলাম, লেখার পরে আমরা যখন ছবি তুলি তখন কি হয়, এই বাজার লিস্টে কনভার্ট হয় কিছু আমাদের বিভিন্ন টাইপ করা লেখায় কনভার্ট হয় না। এই বিষয়টা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর অংশ। আমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট যে করি আমরা, এগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এবং প্রতিটা দেশেরই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে হিউজ কাজ হচ্ছে। বাংলাদেশে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে অনেক কনফারেন্স হচ্ছে, অনেক সেমিনার হচ্ছে।
এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপকারিতা প্রচুর। এখন আমাদের আর নতুন করে কোনো ভাষা শিখতে হবে না, ডিরেক্টলি আমরা কি করতে পারবো, ডিরেক্টলি আমরা এক ভাষা থেকে আর এক ভাষায় কনভার্ট করার জন্য আমরা কনভার্টার ব্যবহার করে আমরা কাজটা চালাইতে পারবো। অথবা আমাদের কোনো কিছু যদি ট্রান্সলেট করার দরকার পড়ে, আমরা ইংলিশটা লিখে আমরা কিন্তু গুগল ট্রান্সলেটরে অনেক ভালো একটা বাংলা পাই, অথবা বাংলা লিখে তার একটা ভালো ইংলিশ ট্রান্সলেশন পাচ্ছি। তাই এটা কিন্তু দিন দিন ইমপ্রুভমেন্ট হচ্ছে। কিভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে আমি একটু বলি। আমরা যদি কোনো কিছু সঠিক বাংলাটা না পাই, তখন অনেকেই কি করি, আমরা ওখানে আমরা কেটে দিয়ে সঠিক বাংলাটা ওখানে লিখে দিই। তাহলে তখন কি করে গুগল সেখান থেকে নিয়ে বলে যে হ্যাঁ আসলে সঠিক বাংলাটা এটা হওয়া উচিত ছিল। তখন সে তার ডাটা সার্ভারে এই নতুন ডাটাটাকে সে আপলোড করে এবং সেখান থেকেও সে শেখে। ওকে, এভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং গুলো চলছে। এখন এই যে কিভাবে শিখে কাজ করে, এখানে আমি একটা সামান্য একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করছি ডিসিশন কিভাবে মেক করে। এই মাঝের যে অংশটা আছে সেটাকে ধরে নিলাম আমরা যে সেটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার যে অংশ, সেটা সেটা হবে ইনপুট আউটপুট সে কন্ট্রোল করবে। তো আমাদের রুবিক্স কিউব সলভ করার ক্ষেত্রে রোবট কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে এখন। এই রুবিক্স কিউব সলভ করতে পারে রোবট। কিভাবে সে ডিসিশন মেক করে, সে রুবিক্স কিউব সলভ করা তাকে শেখানো হবে, শেখানো হওয়ার পরে সে লেফটে যাবে না রাইটে যাবে সেটা নিয়ে সেটা ডিসিশন মেক করবে। এবং আগে যে যাকে শেখানো হয়েছিল সেখান থেকে সে কি করবে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে সে নলেজ নেবে, দেন সেখান থেকে সে রুবিক্স কিউবটা সলভ করবে। যদি না সলভ করে তাহলে কি করতে হবে, আমাদেরকে শিখাই দিতে হবে যে না এটা ভুল। তখন সে সেখান থেকে আবার এক্সপিরিয়েন্স নেবে, নিয়ে তার একুরেসিটাকে সে ইনক্রিজ করবে। ওকে, এটাই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট গুলো এভাবেই কাজ করে মূলত। যে তাকে যদি কোনো কিছু আমরা করতে দেই, সে কাজটা করার পরে কি করে, সেখানে ভুল হয়ে গেলে সেই ভুলটাকে তাকে যদি আমরা শুধরে দেই, সে শোধরানো থেকে শেখে, দেন পরবর্তীতে আবার কাজে লাগে। এই বিষয়টাকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। রেইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা অংশ। সুপারভাইজ আনসুপারভাইজ রেইনফোর্সমেন্ট, সেগুলো আমি পরে আরেকদিন আলোচনা করবো, আজকে আলোচনা করবো না। রেইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে সে শেখার পরে যদি ভুল অ্যান্সার করে তবে তাকে আমরা বলে দিই যে হ্যাঁ তুমি ভুল অ্যান্সার করছো, এটা তোমার সঠিক, সেখান থেকে শিখতে পারে। আর সঠিক হয়েছে কিনা সেখানে আমরা তাকে ধন্যবাদ দিতে পারি, সেখান থেকেও সে জানতে পারে যে হ্যাঁ আমার কাজটা সঠিকভাবে হচ্ছে। এগুলো হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং এর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা সায়েন্স, এগুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। এই কনফিউশনটা মনে হয় এই ডায়াগ্রামটা দেখলে সকলে বুঝে যাওয়ার কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে খুব একটা ভাস্ট বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচুর ব্যবহার আছে, বিভিন্ন সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ হচ্ছে মেশিন লার্নিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেট বলতে পারি আমরা মেশিন লার্নিং কে, যেখানে আমরা মেশিনকে ডাটা দিয়ে শেখাচ্ছি। কিভাবে শেখাতে পারি, আমরা ছোট বাচ্চাকে শেখানোর মতো শেখাতে পারি, অথবা ওকে নিজে শেখানোর জন্য বলতে পারি। যেমন ছোট বাচ্চাকে যদি আমরা ছোটবেলা যদি আগুনে হাত দেয়, আমরা বলতাম যে এটা আগুনের মধ্যে হাত দিও না, এটা পানি, এভাবে খেতে হয়, এভাবে হাঁটতে হয়, এভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়। তাহলে আমরা কি ছোট বাচ্চাকে শিখাচ্ছি কিভাবে কি করতে হবে, এবং এর ফলে তুমি ভালো কিছু শিখবা না খারাপ কিছু শিখবা। এটা মেশিন লার্নিং এর একটা অংশ হতে পারে। অথবা এই শেখানোর পরে ছোট বাচ্চাটিকে আমাদের দোকানের মধ্যে নিয়ে যে দেই, তাহলে কিন্তু সে নতুন ভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারবে। তা ছোট বাচ্চা যে নিজে নিজে শেখে তার একটা উদাহরণ দেবো আমি। আপনারা খেয়াল করে দেখবেন, একটা ছোট বাচ্চার হাতে 10 টাকার একটা নোট আর 20 টাকার একটা নোট দিবেন, খেয়াল করে দেখবেন বাচ্চাটা কিন্তু টাকা না চিনলেও সে 20 টাকার নোটটার দিকে হাত কিন্তু সবার আগে বাড়াবে, তাই না? এটা মূলত হচ্ছে ছোট বাচ্চাটা শেখার ফল। ধীরে ধীরে সে শিখছে, নিজে ডিসিশন নেওয়া শিখছে। প্রথমে যদি সে 20 টাকা নিত, 10 টাকা নিত, নেওয়ার পরে সে বুঝতে পারতো যে এটার মূল্য কম, নেক্সট টাইম কিন্তু সে আর 10 টাকা নিবে না, সে 20 টাকা নিবে। তাহলে এখানে কিন্তু তার বাপ মা বলে দেয়নি তাকে যে এটা খারাপ এটা ভালো, সে নিজে থেকেও শিখতে পারছে। মেশিন লার্নিং এ শুধু যে মেশিনকে কোশ্চেন অ্যান্সার দুটো বলে দিয়ে শিখাতে পারি এমনটা না, এখানে আমরা তাকে কিছু ডাটা দিতে পারি, সেখান থেকে নিজের মধ্যেই ডিসিশন নিতে পারে যে আমার এটা কোন গ্রুপে রাখা উচিত, এটা থেকে কোন কাজ করা উচিত। তো এই সুপারভাইজ আনসুপারভাইজ এগুলো আমি পরে আরেকদিন আলোচনা করব। এখানে ডিপ লার্নিং এর বিষয়টা আলোচনা করতে গেলে হয় মেশিন লার্নিং এর আরেকটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং, যেখানে প্রচুর ডাটা গুলো নিয়ে কাজ করা হয়, ডাটা হ্যান্ডেল করার জন্য কাজ করা হয়। তো সেটাও আমার আজকে আলোচনার বিষয় না। আমি শুধুমাত্র আজকে দেখাতে চাচ্ছি যে মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি রকম। এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে মেশিন লার্নিং এর কিছু অংশের মধ্যে ডাটা সায়েন্স আছে, কিন্তু ডাটা সায়েন্সের সঙ্গে আরো কিছু ইনক্লুড হয়েছে ম্যাথ, স্ট্যাটিস্টিক, ভিজুয়ালাইজেশন, এই বিষয়গুলো। হ্যাঁ, ডাটা সায়েন্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইনার ম্যাথমেটিক্স না জানলে আমরা বেশি দূর কিন্তু যাইতে পারবো না। এবং ডাটা সায়েন্স কি হয়, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো সাবসেটের সমন্বয় এবং তার সঙ্গে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো সমন্বয়ে তৈরি হয় ডাটা সায়েন্স। ওকে, এই কারণে ডাটা সায়েন্সের সেক্টর সবচেয়ে বেশি এখন সব জায়গায় লাগতেছে, কারণ ব্যাংকিং ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স লাগতেছে, আমাদের তাছাড়া ফরেন কারেন্সির ক্ষেত্রে হোক,
ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে হোক, আমাদের দৈনন্দিন জীবনের পপুলেশন ডাটাগুলো মেনটেন করার জন্য ডাটা সায়েন্সের অনেক দরকার আছে। এবং ডাটা সায়েন্স ব্যবহার করে আমার একটা প্রজেক্ট বর্তমানে রানিং আছে। সেই প্রজেক্টটা হচ্ছে আমি চেষ্টা করছি দিনাজপুর জেলার বন্যার পূর্বাভাস অনেকদিন আগ থেকে কিভাবে দেওয়া যায়, দিনাজপুর শহরকে বন্যার হাত থেকে রক্ষার জন্য পানি লেভেল কতটুকু বাড়বে কতটুকু কমবে, এটা যদি আমরা 1 মাস আগে থেকেই আইডেন্টিফাই করার চেষ্টা করছি ডাটা সায়েন্সের সাহায্যে, মেশিনকে শিখিয়ে মেশিন নিজেই বলবে যে আসলে এই কাজটা করা উচিত কিনা বা আসলে এখন কোন স্টেপ মানে কোন নেওয়া উচিত, এই বিষয়গুলো। তো আপনারাও কাজ করুন ধীরে ধীরে, অবশ্যই আপনারাও শিখতে পারবেন। এবং আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা এখানে বেশিরভাগ যারা জয়েন করছেন আমার মনে হয় বেশিরভাগই কম্পিউটার সায়েন্স ট্রিপলিসি এই ব্যাকগ্রাউন্ডের হবেন বেশিরভাগ স্টুডেন্টই। তো শুধু আপনারা না, যারা ইন্টারেস্টেড সবাই কিন্তু ডাটা সায়েন্স শিখতে পারেন। এটা আহামরি কঠিন কিছু না। এবং অনেকেই বলতে পারে যে ডাটা সায়েন্স তো কম্পিউটার সায়েন্সের বিষয়, অনেক বড় বড় কোড করতে হবে, অনেক ঝামেলা আছে, অনেক কঠিন কিছু, এমন কিছু না। ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলো অনেক কঠিন কিছু না। আপনি ছোটবেলা থেকে সবকিছু শিখতে পারছেন, আপনি মেশিনকেও শিখাতে পারবেন, এটা ইনশাল্লাহ সমস্যা হবে না। আমরা আছি পাশে, নো টেনশন। এখন আমরা দেখবো যে বেসিক্যালি আজকে ফোকাস করবো আমরা পাইথনের অ্যাপ্লিকেশন গুলো, কোন কোন ক্ষেত্রে আমরা পাইথন ব্যবহার করছি। এই যে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এগুলো শেখার জন্য কি করতে হবে আমাকে, সে বিষয়টা আগে আমি বলি। তো মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এগুলো শিখতে গেলে আমাদেরকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে কম্পিউটারকে শেখানোর জন্য। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে করা যায়। আমি যদি সাজেস্ট করি তাহলে আমি সাজেস্ট করবো পাইথনকে। কারণ পাইথনের লাইব্রেরি বিশাল বড়। এই লাইব্রেরি বিশাল বড় থাকার কারণে কি হয়েছে, আমাকে আমাকে নতুন ভাবে র কোড করতে কম হচ্ছে। আমি লাইব্রেরি ফাংশন ব্যবহার করেই আমার এজেন্টকে আমি শিখাতে পারছি। এই কারণে পাইথনের ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। এবং পাইথন দিয়ে কি করা যায় কি করা যায় না, অনেক কিছুই করা যায় পাইথন দিয়ে। আপনি যা করতে চাবেন তাই করতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে পারবেন, মেশিন লার্নিং এর ডিসিশন গুলো দিতে পারবেন। সব কাজেই কিন্তু আপনি পাইথনের সাহায্য করতে পারবেন। তো এখানে আমি পাইথনের বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখিয়েছি, বিজনেস ক্ষেত্রে, গেম, নেটওয়ার্কিং, ডাটাবেজ, ওয়েব ডেভেলপমেন্ট, সব ক্ষেত্রেই পাইথনের কাজ আছে। তো পাইথন আরো অনেক ক্ষেত্রে লাগে। তো এখানে আমাদের একজন ভাই আছেন, সূর্য বড় ভাই, উনি পাইথন নিয়ে কাজ করতেন এবং উনি একজন সফটওয়্যার ফার্মে আছেন। তো এই মুহূর্তে আমি আমার কথা একটু বন্ধ করে শামীম ভাইকে বলবো যে শামীম ভাই যদি তার পাইথন শেখার এক্সপিরিয়েন্স, পাইথন কোন কাজে তিনি লাগাচ্ছেন এবং দেশের বাইরে পাইথন কেউ যদি শেখে তার কি চাহিদা আছে দেশের বাইরে, এই বিষয়গুলো যদি একটু আমাদের তুলে ধরতেন। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমেরিকার অস্টিন থেকে শামীম রহমান ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম। বর্তমানে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে সাইট রিলেটেড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। তো মেইনলি গত 5 থেকে 7 বছর আমি এখানে এই টার্মটাকে বলে ডেভঅপস, যেটা হলো গিয়ে ডেভেলপমেন্ট এবং অপারেশনস দুই জায়গাতেই কাজ করা লাগে। একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম বলেন বা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে বলেন, আইটি সেক্টরে ওটা কাজ করে, তো ওখানে আমি কাজ করতেছি। তো মুনের যে কথাটা বললো যে পাইথনের প্রয়োগ সম্পর্কে, তো আমি মোটামুটি মানে 4 থেকে 5 ধরনের মানে কোম্পানি বা অর্গানাইজেশনে অলরেডি কাজ করছি। তো প্রত্যেকটা জায়গাতেই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারগুলো ছিল অন্য, মানে পুরো ইউনিক আর কি। যেরকম আমি একটা হেলথ কেয়ার কোম্পানিতে চাকরি করতাম, ওরা হেলথ কেয়ার সফটওয়্যার তৈরি করতো। তো ওইখানে এআই এর ব্যবহারগুলো ছিল এরকম যে পেশেন্টের ডেটা কালেকশন করা, মানে এটা ছিল যে এখানে একটা মেসেজ ব্রোকার ধরনের অ্যাপ্লিকেশন আছে, ওটাকে বলে কাফকা আর কি। তো ওরা যেটা করে যে প্রত্যেকটা সেকেন্ডে বা প্রত্যেক মিনিটে আসলে একটা করে মেসেজ নেয় যে পেশেন্ট কিভাবে কাজ করতেছে। তো ওর উপর বেস করে ওরা যেটা করতো যে ওই অ্যাপ্লিকেশনটা ক্লিনিক গুলোকে বা হসপিটাল গুলোকে বলতো যে কি ধরনের মেডিকেশন বা কি ধরনের আসলে, মানে টোটালি যেটা মুন যেটা বললো যে ও ক্রমাগত শিখতো যে মানে পেশেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, পেশেন্টের কাজগুলো, তো ওইভাবেই সে সাজেস্ট করতো। তো তখন যেটা করতো, আমি আমার কোম্পানি আর কি ওই ক্লিনিক এবং হসপিটাল গুলোকে ওইভাবে একটা সাজেশন পাঠাতো, যেটা হতো যে ওদের জন্য তখন ডিসিশন মেকিং বা বিজনেস বাড়ানোর জন্য ওদের উপকার হতো। আর পাইথনের ব্যবহার সম্পর্কে আমি এটা বলতে পারি যে আসলে যেটা মন বললো যে পাইথন কোথায় ব্যবহার করা যায় না, আসলে এটা এখন খুঁজে বের করা কঠিন। কারণ আমেরিকাতে এখন যদি পাইথন ডেভেলপার হিসেবে যদি কেউ কাজ করতে চায়, আমি বলবো যে পাইথন ডেভেলপারের চাহিদা সবচেয়ে বেশি, মানে কাইন্ড অফ জাভা ডেভেলপারের পরেই পাইথন ডেভেলপারের চাহিদা এখন। কারণ পাইথনের প্রয়োগ করাটা খুব সহজ জাভার চাইতে। জাভার একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যদি একটা স্ক্র্যাচ থেকে একটা সফটওয়্যার তৈরি করা লাগে জাভা দিয়ে,
একটা এনভায়রনমেন্ট তৈরি করতে যতটা সময় লাগে পাইথনে তার অনেক কম সময় লাগে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে। সে মানে মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে কাজ শুরু করতে পারে একজন ডেভেলপার। আর পাইথনের প্রয়োগ যেহেতু অনেক বেশি, যেরকম ফ্রন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করি আমি, যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই জায়গাতেই পাইথনকে ব্যবহার করা যায়। একটা ওয়েব অ্যাপ্লিকেশন যদি কেউ লিখতে চায় বা কাজ করতে চায়, সে যেরকম ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারে পাইথন দিয়ে, একই সাথে সে ব্যাক এন্ডে যে ওয়েব সার্ভিস গুলো আছে ওগুলো সে পাইথন দিয়ে তৈরি করতে পারে। তো মূলত আমার কাজে যেই ব্যবহারগুলো করি আমি পাইথনে, সেটা মূলত হলো গিয়ে ব্যাক এন্ডে সিস্টেম সাইডে আর কি, যে সিস্টেম অটোমেশন। অলসো যদি আমি এটা ক্লাউড ফর্মে যদি ব্যবহার করি, যদি এডাব্লিউএস বা অ্যাজুর যদি ব্যবহার করি, অথবা যদি আমি ভিএম সাইডে ব্যবহার করি, তো পাইথন দিয়ে আসলে যেটা সুবিধা হলে গিয়ে, যেহেতু লিনাক্স এখন বিল্ট ইন পাইথন আছে, প্রত্যেকটা লিনাক্স ডিস্ট্রিবিউশনের সাথে এখন বিল্ট ইন পাইথন থাকে। সো আমি যদি পাইথন দিয়ে কোড করি লিনাক্সে, আমি মানে আলাদাভাবে পাইথন কি ইনস্টল করা লাগে না। আমি পাইথন দিয়ে মানে শেল দিয়ে লেখার চাইতে আমি পাইথন দিয়ে যদি লিখি, আমি অনেকগুলো আসলে প্ল্যাটফর্ম ওটাকে রান করতে পারি। তো এটা একটা কাজ করি আমি পাইথন দিয়ে। আরেকটা জিনিস হলে গিয়ে এডাব্লিউএস এর জন্য, যেটা মুন আবারও মেনশন করছে যে পাইথনে অনেক লাইব্রেরি আছে, তো এডাব্লিউএস এর জন্য পাইথনে একটা লাইব্রেরি আছে। তো ওইটা ব্যবহার করে আসলে এডাব্লিউএস এর অনেকগুলো কাজ, যেটা হলে গিয়ে মানে পুরোপুরি আমার মেশিন থেকে আমি কাজ করতে পারি, অথবা অটোমেট করা, বা যেটা হলে গিয়ে মূলত প্রতিদিনের একটা ডেটা কালেক্ট করা, এরকম কিছু জিনিস পাইথন দিয়ে করা খুব সহজ কাজ করার জন্য। আবার মানে আসলে পাইথনের ব্যবহারটা এখন এরকম হয়ে গেছে যে মূলত এখন যে বায়োলজি পড়ে বা অনেক মাইক্রোবায়োলজি পড়ে, তারাও আসলে এখন পাইথন শিখতেছে। কারণ সব জায়গাতে যেহেতু ডেটা কালেক্ট করা লাগে এবং ডেটার উপর ডেটা ব্যবহার করে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া লাগে এখন, তখন পাইথন ছাড়া আসলে এর চেয়ে সহজ কোনো সমাধান নাই। আর আমেরিকাতে অলরেডি এআই এবং মেশিন লার্নিং এর চাহিদা এতটা বেশি যে মানে এরা ফোরকাস্ট করতেছে যে আগামী 2 থেকে 5 বছরের মধ্যে এদের প্রায় 5 লক্ষ মানে লোক লাগবে যারা এআই এবং মেশিন লার্নিং জানে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মোটামুটি এখন কম বেশি ছোট বড় সব ইউনিভার্সিটিতেই এখন ওরা একটা বাড়তি কোর্স অফার করতেছে। যেরকম আমি অস্টিনে থাকি, তো এখানে যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, তো এরা ডেটা সায়েন্সের পায়োনিয়ার বলা যায় পুরো ইউএস এর মধ্যে। তো ওরা আর কি যেটা বলতেছে যে করতেছে, সেটা হলো ওরা আলাদা একটা কোর্স অফার করতেছে, যেখানে যে কোনো প্রফেশনাল, মানে যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ইভেন কম্পিউটার সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং এ, তারাও আসতে পারে এবং তারাও শিখতে পারে। তো ওটা মোটামুটি 3 থেকে 6 মাসের কোর্স, ডিপেন্ড কেউ ক্লাস করে বা কেউ যদি মানে শুধু সন্ধ্যার সময় ক্লাস করে, তার উপর বেস করে। তো এটাতে দেখা যাচ্ছে যে আসলে এরা এতটাই প্রয়োজন এই প্রফেশনটার, যে এই ধরনের ইউনিভার্সিটি গুলো এখন সব অন্য প্রফেশনদেরকে আসলে এই প্রফেশনে টানতে চাচ্ছে, যাদের যেই ব্যাকগ্রাউন্ডে থাকুক না কেন। তো এটা বলা যায় যে এরা নিজেদের রিসোর্স তৈরি করার জন্য খুব উঠে পড়ে লাগছে আসলে, যে যাতে ওরা নিজেরাই কাজগুলো করতে পারে। আর মূলত এখন এমন কোনো কোম্পানি আমি পাই নাই যেখানে এআই এর ব্যবহার ওরা করতেছে না, আসলে সত্যি কথা। কারণ এখানে অনেক কোম্পানি আছে যারা ডেটা সেল করে, যেরকম গুগল বা ফেসবুক বা অ্যামাজন, ওরা যেরকম ডেটা সেল করে, কিন্তু প্রত্যেকটা কোম্পানি আসলে কাস্টমাইজ ডেটা দরকার, যেটা আসলে ওই ডেটাগুলো কেনার পরেও ওটাকে ফিল্টার করে ওদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো এর জন্য প্রত্যেকটা কোম্পানি তাদের ইন্টারনালি ডেটা সায়েন্সের একটা করে ডিভিশন ওপেন করতেছে। ইভেন আমি যে হেলথ কেয়ার কোম্পানিটার কথা বললাম, আমি যখন জয়েন করছিলাম তখন ওদের ডেটা সায়েন্স বা এআই এর কোনো মানে টিম ছিল না, সত্যি কথা। তো ওরা 3 থেকে 4 মাসের মধ্যে ওরা এই টিমটাকে সেট আপ করছিল, করে ওরা সে ধরনের যা যা কাজ করা দরকার, লোক হায়ার করা বা অন্য ডিভিশন থেকে লোককে নিয়ে আসা, ওরা নিয়ে ওই টিমটাকে তৈরি করছিল 3 থেকে 4 মাসের মধ্যে। মানে এতটাই এটা ইম্পর্টেন্ট আসলে এখন একটা কোম্পানির জন্য, যে ওরা খুব দ্রুত পদক্ষেপ নিতেও মানে পিছ পা হয় না, বা টাকা ইনভেস্ট করতে ওদের গায়ে লাগে না আসলে। কারণ দিন শেষে এখন যার হাতে ডেটা আসলে তার হাতে পাওয়ার কাইন্ড অফ বিষয়টা এখন এরকম হয়ে গেছে। তো কেউ যদি ডেটা সায়েন্স আসলে কাজ করে বা জানে, তার জন্য অপশন অনেক বেশি আসলে, দেশে বা বিদেশে আমি বলবো যে অনেক অপশন। মানে তার অনেকগুলো দরজা আসলে খোলা থাকবে, সে কিভাবে যেতে চায়। আর আহ, যদি সে পাইথন দিয়ে কাজ করতে পারে, তাহলে সে পাইথন নিয়ে ডেভেলপারও হতে পারে, অথবা পাইথন দিয়ে ব্যবহার করে সে ডেটা সায়েন্স বা এআই বা মেশিন লার্নিং এ সে ব্যবহার করতে পারে। তো এর জন্য আসলে মূলত মুনের সাথে আমার সম্পর্ক পাইথনের জন্য, যে যেহেতু আমি
আমার কাজগুলোকে আরো সহজ করার জন্য আমি যদি পাইথনটা আরো ভালো জানি, তখন যেটা হবে যে আমার কাজগুলো সহজ হবে, যেটা আমি এখন একটু স্ট্রাগল করে ওটা স্ট্রাগলটা থাকবে না। ওর জন্য মনের হেল্প নিতেছে আমি কিছুটা, যে পাইথনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে ডেটা সায়েন্স লেভেলের জিনিসটা মোর থেকে এখন শিখতেছি, যাতে আমি নিজেও এই কাজগুলো করতে পারি। সত্যি কথা। তো এতটুকু আমার বলার আছে। সবার জন্য শুভকামনা। মুন। ধন্যবাদ শামীম ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ভাই আচ্ছা, আমরা যারা ভিডিওটা দেখছি পাইথন সবাই একটু ইয়াতে আপনার হলো যে এখানকার চ্যাট গ্রুপে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, যদি মনে হয় একটু শেয়ার করি নিজেদের সাথে, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে। আপনারা ফেসবুকে শেয়ার করতে পারবেন ভিডিওটা। এখানে চ্যাটিং গ্রুপে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাটিং গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন দেখছি যে টোটাল 30 জন পার্টিসিপেন্ট আছে। তো আমরা আসলে আজকের যে আয়োজনটা আমরা চাচ্ছিলাম, আমরা বলছি যে যারা এটা ফিউচার হলো যে শামীম ভাই যেটা বললেন, আমাদের সাথে আগে পরিচয় নেই, আজকে নতুন দেখা। উনি ইউএসএ তে থাকেন। তো উনি কারেন্ট সিচুয়েশনটা বললেন এবং ফিউচার যে আসলে সবাইকেই পাইথন শিখতে হবে। আমরা যারা যারা যে ডিসিপ্লিনেই গ্রাজুয়েশন হই না কেন, এটা সবাইকে শিখতে হবে, অন্তত বেসিক ধারণা থাকতে হবে, না হলে পিছিয়ে যাব। আমরা যেমন অনেকে আমরা শিক্ষিত আছি, কিন্তু টেকনোলজি না জানার কারণে আমরা আজকে অনেক দিক থেকে পিছিয়ে পড়েছি। বা এখন যারা আমরা টেকনোলজি প্রিয় লোকজন আছি এবং টেকনোলজি নিয়ে কাজ করি, তারা ফিউচারে যদি আমরা এরকম পাইথন বা ডাটা সায়েন্স যদি না জানি বা না শিখি বা এটা নিয়ে পিছিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকবো। ঠিক আছে? তো এই কারণে আমরা এই আয়োজন করেছি। আমরা এই আয়োজনের সাথে আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা হলো যে আমাদেরকে বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি। আমরা এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের মুন সাথে আছে। মুন, মুন আছো? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ, কথা বলো। ওকে, আমি শুরু করছি, সমস্যা নাই, একটু আমার নেট চলে গেছিল তো। হ্যাঁ ওকে, শুরু করছি আমি। শোনা যাচ্ছে তো আমার কথাগুলো, হ্যাঁ, তাই না? শোনা যায়, শোনা যায়। ওকে ওকে, ঠিক আছে। তো শুরু করি আমি। আমার স্লাইডটা আবার একটু শেয়ার দিতে হবে। ওকে হ্যাঁ, সিলেক্ট চ্যাট দাও, সমস্যা। ওকে, আবার ওই সেম সমস্যা হয়ে গেছে মনে হয় ভাই, স্লাইড শেয়ারে সমস্যা হয়ে যাচ্ছে। স্লাইড চ্যাটে দাঁড়াও। আচ্ছা, হোস্ট হোস্ট আবার ট্রান্সফার করে দিতে হবে। ওকে, আমি ট্রান্সফার করছি। একটু হয়ে গেছে? দিচ্ছি, এক মিনিট ভাই। মিনিট। হচ্ছে না কেন যেন। হ্যালো। হ্যাঁ, ওকে, আমি নিজেই শেয়ার করে নিচ্ছি, সমস্যা নেই ভাই। ওকে, এখন শেয়ার করা যাবে, দেখা যাচ্ছে মনে হয়, তাই না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। তো আমরা পাইথন ওকে, আমরা হ্যালো, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, ক্লিয়ার শোনা যায়। ওকে ওকে, শোনা যাচ্ছে। তো আমি বলি, এই যে পাইথন ডাটা সায়েন্স এই বিষয়গুলো নিয়ে ভাই অনেক সুন্দর আলোচনা করলো, ধন্যবাদ এই জন্য ভাইকে। ভাই কিন্তু আমি এখন স্টুডেন্ট, আর ভাই কিন্তু এখন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করছে। ভাইয়ের অভিজ্ঞতা অবশ্যই বেশি। ভাইয়ের কাছ থেকে অবশ্যই আমরা জানতে পারলাম যে আসলে শুধু দেশে না, দেশের বাইরেও পাইথন ডেভেলপারের কত চাহিদা। যদিও বাংলাদেশে এই চাহিদার পরিমাণটা এখন একটু কম আছে, তো আশা করা যায় দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পাইথনের চাহিদা বেড়ে যাবে। তো পাইথন বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। তো পাইথন কেন আমরা ব্যবহার করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে? মেশিন লার্নিং, ডাটা সায়েন্স বা আমাদের দৈনন্দিন যে কাজগুলো করতে হয় এগুলোর জন্য পাইথন কেন ব্যবহার করবো অন্যান্য ল্যাঙ্গুয়েজ না নিয়ে? একটা কোশ্চেন থাকতে পারে। রাইট। পাইথন হচ্ছে ইজি এবং সিম্পল। কেন ইজি এবং সিম্পল? যারা প্রোগ্রামিং করছে তাদেরকে আমি বলবো যে একটা সি প্রোগ্রামিং এর কোড লিখতে গেলে হেডার লাইন হেডার ফাইল লিখতে হয়, মেইন ফাংশন লিখতে হয়, মেইন ফাংশনের দুইটা ব্র্যাকেট দিতে হয় এবং তারপরে একটা প্রিন্ট ফাংশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে প্রিন্ট করতে হয়। অর্থাৎ টোটাল 5টা ইনস্ট্রাকশন লাগে আমার একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য সি প্রোগ্রামিং এ, তাই না? রাইট।
পাইথনে এই ঝামেলাটা নাই, ডিরেক্ট আপনি পাইথনের মধ্যে প্রিন্ট তারপরে যে হ্যালো ওয়ার্ল্ড লিখবেন হয়ে যাবে। তার মধ্যে 5টা ইনস্ট্রাকশন যেটা সির মধ্যে ছিল, পাইথনে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে একটার মধ্যেই, ঠিক আছে? তাহলে আমরা তো সবসময় এই চেষ্টা করব যে কম কাজে বেশি বেনিফিট, এই জন্যই পাইথন কিন্তু ইজি এবং সিম্পল। দেন এফিশিয়েন্ট হওয়ার কারণটা কি? আমরা সি বা সি প্লাস প্লাস দ্বারা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা যতটুকু কাজ করতে পারি, পাইথনের লাইব্রেরি সমৃদ্ধ হওয়ার কারণে আমরা তার থেকে বেশি কাজগুলো করতে পারবো পাইথনের সাহায্যে এবং খুব কম সময়ের মধ্যে। কারণ পাইথনের ডিফল্ট কিছু জিনিস তৈরি করা আছে অবজেক্ট ডিটেকশনের জন্য, ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনের জন্য, এগুলো তৈরি করা আছে। এগুলো ডিরেক্টলি আমরা জাস্ট কল করে এগুলোকে ইউজ করতে পারবো। এগুলো র কোডিংটা আমার দরকার হবে না। এটা আমি বললাম যে আসলে সব সেক্টরের লোকেই এখন পাইথন দিয়ে ডাটা অ্যানালাইসিস কেন করতে পারবে? কারণ ডাটা অ্যানালাইসিস করতে গেলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, সবগুলো না, কিছু ক্ষেত্রে আমাকে র কোড করতে হচ্ছে, যেখানে পাইথনে সরাসরি একটা অ্যালগোরিদম বা একটা মডেল আমরা কল করে সেই মডেলকে আমরা কিছু ডাটা দিলে সে সরাসরি ডাটাগুলো থেকে অ্যানালাইসিস করে আমাকে রেজাল্ট বলে দিতে পারছে। তাহলে মানুষ অবশ্যই পাইথন ব্যবহার করবে এবং পাইথনের ব্যবহারটা অনেক থাকার কারণে আমরা পাইথন ব্যবহার করছি। সেম পাইথনের সাহায্যে আমি যদি একটা ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করতে পারি, সেটার ইউজার ইন্টারফেস, সেটা তৈরি করা অ্যাপস, সেটা যদি আমরা কোনো ওয়েবের মধ্যে ইন্টিগ্রেট করতে চাই, সব কাজই কিন্তু আমরা করতে পারবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। তাহলে আমার একটা ল্যাঙ্গুয়েজ শেখা থাকলে যদি আমি সব কাজ করতে পারি, তাহলে আমার বেশি ল্যাঙ্গুয়েজ শেখার কোনো দরকার নাই, যে কারণে এখন পাইথনের চাহিদা দিন দিন বাড়ছে। ওকে, পাইথন পোর্টেবল এবং ফ্লেক্সিবল এবং পাইথনের হিউজ একটা ডকুমেন্টেশন আছে। সেটা হচ্ছে আপনি কোনো প্রবলেমে পড়বেন, ডিরেক্টলি পাইথন ডকুমেন্টেশনে গিয়ে সার্চ দেবেন, অবশ্যই তার একটা না একটা কোনো সলিউশন আপনি পেয়ে যাবেন। পাইথনে আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে সার্চ করতে হবে না, ডিরেক্ট পাইথনের ডকুমেন্টেশনে গেলে পেয়ে যাবেন। ডকুমেন্টেশন মিন হচ্ছে একটা বইয়ের মতো যেটা অনলাইনে অ্যাভেলেবেল, সেখান থেকে আপনার সিনট্যাক্স গুলো জানতে পারবেন। তাহলে আমাদের সিনট্যাক্স মনে রাখার কোনো ঝামেলা নাই পাইথনে। আমরা পাইথনের কোনো সিনট্যাক্স যদি আমরা চাই কোনো একটা অ্যারেকে অনেকগুলো ডাটাকে শর্ট করার জন্য, আমরা যদি দেখি যে শর্ট এলিমেন্ট পাইথন ডকুমেন্টেশন, তাহলে পাইথন সরাসরি কিন্তু তার ডকুমেন্টেশনে আমাকে কিভাবে ডাটা সেট ইম্পোর্ট দিতে হবে, কিভাবে আমাকে ডাটা সেট থেকে ডাটাগুলো শর্ট করতে হবে, সেটা কিন্তু সুন্দরভাবে বলে দিবে। মানুষ এ কারণেই পাইথনের প্রতি ঝুঁকছে এখন। আর পাইথন এখন ভিজুয়ালাইজেশনটা অন্যগুলোর থেকে অনেক ভালো। আমরা যদি শুধুমাত্র সাদা কালোর মধ্যে থাকতাম তাহলে আমাকে ভালো লাগতো না, কিন্তু পাইথনের সাহায্যে আমরা রং বেরঙের গ্রাফ তৈরি করতে পারবো এবং রং বেরঙের কাজ করতে পারবো বা সেগুলোকে রিপ্রেজেন্টেশন করতে পারবো। এ কারণে পাইথনের চাহিদাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এখন কোন কোম্পানিগুলো পাইথন ব্যবহার করছে সেটা আমরা এখন দেখি। একটু খেয়াল করে দেখেন, অনেক বাঘা বাঘা কোম্পানি এখন তাদের কাজের জন্য পাইথন ব্যবহার করছে। আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয় ফেসবুক এবং ইউটিউব। তার মধ্যে ইউটিউব কিন্তু পাইথন ব্যবহার করছে। ফেসবুক অলরেডি পাইথনে চলে গিয়েছে। এখনো তাদের পাইথন কোনো প্রোডাক্ট লঞ্চ না হলেও ধীরে ধীরে আসছে। নাসা থেকে শুরু করে ফায়ারফক্স, কোরা, বিটলাই, নোকিয়া এবং লিনাক্সে ভাই যেটা বললো যে লিনাক্স কিন্তু পুরোপুরি এখন লিনাক্সে পাইথন ইনস্টল দিতেও হয় না, ডিরেক্টলি লিনাক্সের কমান্ড প্রম্পটে গিয়ে পাইথন কোড লিখলেই হয়ে যাচ্ছে। ওকে, এই যে পাইথনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ সব কোম্পানি এই কারণে পাইথনের দিকে ঝুঁকে যাচ্ছে। আর কোম্পানিগুলো পাইথনের দিকে ঝুঁকে গেলে কি হবে? কোম্পানিদের বেশি কর্মী দরকার হবে। এই কর্মী হিসাবে আমরাও যেতে পারি ইনশাল্লাহ, যদি আমাদের পাইথন স্কিল ডেভেলপ করতে পারি আমরা। ওকে, এখন পাইথন দিয়ে কেউ মেশিন লার্নিং করতে চায়, পাইথন দিয়ে কেউ ওয়েব ডেভেলপমেন্ট করতে চায়, পাইথন দিয়ে কেউ অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে চায়, সবগুলো করা যাবে পাইথন দিয়ে। তার আগে যে বিষয়টা সব থেকে জরুরি সেটা হচ্ছে বেসিক পাইথনটা ক্লিয়ার করা। সেটা সবাইকেই করতে হবে। আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করেন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, আর যাই করেন না কেন, আপনাকে সবসময় কি করতে হবে? বেসিক পাইথনটা ক্লিয়ার থাকতে হবে। এই বেসিক পাইথন ক্লিয়ার করার জন্যই আমাদের আজকের বেশিরভাগ আলোচনায় বেসিক পাইথনের উপরেই আমি করার চেষ্টা করব। এতক্ষণ আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং নিয়ে আলোচনা করছি। তো সময় আজকে বেশিক্ষণ আমি নিব না, কারণ অনেকক্ষণ 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। যদি আমাদের 2 ঘন্টার ক্লাস ছিল, আমি বেশিক্ষণ কথা বলবো না। মাসুদ ভাই আছেন, পরবর্তীতে অন্যান্য গেস্টরা কথা বলবেন। তো পাইথন, বেসিক পাইথন শেখার জন্য আমরা কি করি? সচরাচর আমরা বই পড়ি, ইউটিউবে ভিডিও দেখি, বা অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স আছে, সেই কোর্সগুলো করি, কোর্সগুলোর কুইজের অ্যান্সার দেই। অথবা কি করি, আমরা কোনো অর্গানাইজেশন বা আইটি ফার্ম যে আমাদের কোর্সটা অফার করে, সেই কোর্সটা আমরা নির্দিষ্ট টাকার বিনিময়ে, নির্দিষ্ট সময়ের বিনিময়ে ওই কোর্সটা আমরা কমপ্লিট করে পাইথন শিখছি। ওকে, এভাবেই কিন্তু অনেকে শিখছে, আমিও এইভাবে পাইথন শিখছি। কিন্তু অনেক সময় অনেকে এসে আমাকে বলে যে এভাবে পাইথন শিখতে গেলে তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক সমস্যা কিরকম হতে পারে? তারা এই বিভিন্ন সমস্যার কারণে এটা কন্টিনিউ করতে পারে না। কারণ তাদের অনেক সময় অনেক কোশ্চেন চলে আসে যেগুলোর ইনস্ট্যান্ট অ্যান্সার দরকার, সেই অ্যান্সার গুলো তারা পাচ্ছে না। কিভাবে? আমি ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ভিডিওর নিচে আমি একটা কমেন্ট করলাম, আমার একটা বিষয় জানা দরকার। এমনও হতে পারে যার ভিডিও সেই অ্যান্সারটা জানে না, সে রিপ্লাই করলো না,
অথবা রিপ্লে, সে অনেক ব্যস্ত মানুষ থাকতে পারে, সে অবশ্যই ভিডিও বানাই দিয়ে আমাদের কমেন্টে রিপ্লে দেওয়ার অপেক্ষায় বসে থাকবে না, তারও অনেক কাজ আছে। তাহলে তার রিপ্লেটা আসতে 2 দিন বা 3 দিন সময় লাগবে, যেটা আমার ইনস্ট্যান্ট দরকার। এই ইনস্ট্যান্ট দরকার, আমরা ইনস্ট্যান্ট অ্যান্সার না পাওয়ার কারণেই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। এবং কি হচ্ছে, অনেক কোর্স আছে যেগুলোতে বলা হয় যে পাইথন ফর ডাটা সায়েন্স, অনেক ভালো ভালো কোর্স, কিন্তু সেখানে কি হয়, বেসিক কিছু শেখানোর পরে আর শেখানো হয় না, অর্থাৎ রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না আমার। যে কারণে আমি পাইথনে সামান্য কিছু ডাটা সায়েন্সের কিছু কাজ শেখার পরে আমি আর ভেতরের দিকে যাইতে পারিনি, ভিতরে ডাটা সায়েন্স আমার সঠিকভাবে শিখতে পারিনি। এবং মেইন যে কথাটা, আমি কিভাবে কাজ করব কিভাবে করব না, তার কমপ্লিট গাইডলাইন সেখানে কখনো থাকে না। কারণ সেখানে কি হয়, জাস্ট কিছু আমার ভিডিও দেওয়া থাকে, দেন কিছু ডকুমেন্টেশন থাকে, কিছু কোশ্চেন অ্যান্সার থাকে, দেন আমি অ্যান্সার করবো, সে বলবে সঠিক হয়েছে কিনা। কিন্তু কিভাবে অ্যান্সার গুলো করলে ভালো হবে, কিভাবে আমাকে সময় দিয়ে কাজগুলো করা যায়, এই বিষয়গুলো কিন্তু সঠিকভাবে সেখানে দেওয়া থাকে না, বিধায় কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে এখনকার সময়ে। তো এই যে সমস্যাগুলো থেকে উত্তরণ করার জন্য আমরা কি করতে পারি, আমরা গ্রুপ তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করতে পারি, বন্ধু সার্কেলে গ্রুপ তৈরি করতে পারি। গ্রুপ তৈরি করার মাধ্যমে আমরা পাইথনের বিভিন্ন প্রকার আলোচনা করতে পারি। এক্ষেত্রে আমরা কোনো ইউটিউব ভিডিও থেকে দেখে দেখে আমরা করতে পারি, অথবা হতে পারে কোনো কোর্স দেখে, সেই কোর্স থেকেও আমরা ধীরে ধীরে করতে পারি। একে অন্যের সঙ্গে শেয়ার করেও আমরা অনেকগুলো বিষয়ে কাজ করতে পারি। কিন্তু আসলে এখন হয় না, আসলে সবগুলো সবার সমান সময় হয় না। এ কারণেই অনেকে আবার অনেক বিভিন্ন জায়গায় কোর্স করার চেষ্টা করে। তো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কোর্স করেন আপনারা, অনেকেই কোনো কোর্স থেকে উপকৃত হন, অনেক জায়গায় কোর্স গুলো সম্পূর্ণরূপে শেষ হয় না। তো এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত যে আমি পাইথন যে শিখবো, একটা নির্দিষ্ট বাউন্ডারি মেইনটেইন করে পাইথন আমাকে শিখতে হবে এবং ডেইলি পাইথন শিখতে হবে। আমি যখন আমার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিও সিরিজ দেই, আমি অলরেডি কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমার ভিডিও সিরিজ দেওয়া আছে। পাইথনের উপর আছে, সি প্রোগ্রামিং এ আছে, অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ আছে, প্রোলগ আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে প্রোলগ দিয়ে কাজ হতো। তারও কিছু ভিডিও আছে আমার। আমি শুরুর দিকে একটা বেসিক ভিডিও বানাই। ওই ভিডিওতে আমি বলি যে আসলে কিভাবে আপনারা ভিডিওগুলো দেখবেন। আমি বলি এভাবে যে আপনারা ভিডিওগুলো দেখার জন্য নাটক বা সিনেমার মতো ভিডিও দেখবেন না, বা গানের মতো ভিডিও দেখবেন না। এখন শীতের সময় লেপের নিচে বসে আপনারা পাইথনের ভিডিও ছেড়ে দিলেন, ভিডিও একটার পর একটা ভিডিও যাচ্ছে, আপনি বলতেছেন হ্যাঁ আমার কোর্স শেষ হয়ে যাচ্ছে। আসলে কিন্তু এভাবে পাইথনের কোর্স কখনো শেষ হবে না। আপনি যদি 2 লাইনের একটা ভিডিও দেখেন, 2 লাইন কোডের, সেটাকে সঙ্গে সঙ্গে আপনার প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট পাইথন শেখার জন্য। আপনি যদি বলেন যে না আজকে 5টা ভিডিও দেখলাম, কালকে এগুলো প্র্যাকটিস করব, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি এটা কখনো সম্ভব না। পরের দিন আর প্র্যাকটিস করা হবে না। পরের দিন এমনিতেই চলে যাবে অন্য কোনো কাজে। আর ইউটিউব থেকে দেখার একটা মেইন সমস্যা হচ্ছে এখন আমরা ইউটিউবে গিয়ে একটা পাইথনের ভিডিও দেখার পরেই আমার সাজেশন লিস্টে নতুন কোনো নাটক চলে আসলে, নতুন কোনো গান চলে আসলে, সেখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার 2 থেকে 3 ঘন্টা চলে যাবে সেখানেই, পাইথন শেখা আমার হবে না। এই অনেক প্রবলেম হয় আসলে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি কথাগুলা। এগুলো ওভারকাম করতে হবে। দ্বিতীয় কথা, যে আমি বললাম যে আমাদের বুদ্ধিমান হতে হবে। আমাদের স্মৃতি শক্তি বেশি বাড়ার দরকার নাই। কারণ এখন কম্পিউটার মেমোরির দাম কিন্তু খুব কম। ৳200 হলে কিন্তু 16 জিবি একটা মেমোরি পাওয়া যায় এবং ওই মেমোরির মধ্যে অনেক কিছু স্টোর করে রাখা যায়। চেষ্টা করব আমরা যা কিছু স্টোর করার মেমোরির মধ্যে রাখার। এজন্য পাইথনের যে সিনট্যাক্স গুলো আছে, এই সব সিনট্যাক্স মনে রাখতে গিয়ে আমি পূর্বের সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স গুলো ভুলে যাওয়ার আমার দরকার নাই। বা নতুন সিনট্যাক্স আমি মনে থাকতেছে না, বা যে সিনট্যাক্স গুলো সবসময় ব্যবহার হচ্ছে না, এগুলো মুখস্থ করারও কোনো দরকার নাই। কি করব, আমরা জাস্ট যখন শিখবো তখন সেগুলো কোনো খাতার মধ্যে ডকুমেন্ট করে রেখে দিলেই হয়ে যাবে। এখনো আমি যখন শামীম ভাইয়ের সঙ্গে আমার পাইথন বিষয়ে যখন ডিসকাস হয়, তখন আমি কিন্তু সামনে আমার খাতাটা নিয়েই থাকি। কারণ হতে পারে আমার তো সব সিনট্যাক্স মুখস্থ নাও থাকতে পারে। যখন কোনো সিনট্যাক্সের প্রবলেম হয় আমি ওখান থেকে দেখে নিয়ে ভাইয়ের সঙ্গে ডিসকাস করি। তো আপনারাও চেষ্টা করবেন যখন পাইথন শিখতে যাবেন অবশ্যই এর জন্য আলাদা একটা খাতা, এবং আপনি কি লিখতেছেন নিজের ভাষায় অল টাইম লেখার চেষ্টা করবেন। নিজের ভাষায় লিখলে আপনার খুঁজে পেতেও সুবিধা হবে, আপনার এই বিষয়টা নিয়ে কাজ করাও সুবিধা হবে। এখন কিভাবে শুরু করতে পারি আমরা? তো শুরু করতে পারেন, যেকোনো জায়গা থেকেই শুরু করতে পারেন। এটা আপনার ইচ্ছা নির্ভর। আপনারা যেকোনো কোর্স আমি সাজেস্ট করব না এখানে। আপনারা যেকোনো কোর্স থেকে শুরু করতে পারেন। কিন্তু শুরুতেই হাই থটের কোর্স গুলোর দিকে যাবেন না। আপনারা বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট থেকে শুরু করবেন আপনারা। মনে করবেন আমি পাইথন জানি না, আমি পাইথন নতুন থেকে শুরু করতে চাচ্ছি। এবং একটা নির্দিষ্ট সময় বাউন্ড করে নিতে হবে। আমি এক রাইতে পাইথন শেখা যায় না। আর একটা 1 ঘন্টার ভিডিও হচ্ছে ফুল পাইথন কোর্স, এই ভিডিওগুলো দেখবেন না। ঠিক আছে? যে একটা ভিডিও দেওয়া আছে 1 ঘন্টায় ফুল পাইথন কোর্স, এই 1 ঘন্টার ভিডিওতে ফুল পাইথন কোর্স হয় না। আর 1 ঘন্টায় পাইথন শেষ করা যাবে না। বেসিক পাইথন শেষ করার জন্য আমি সাজেস্ট করব, যদি 3 মাস সময় আপনারা নিবেন এবং একটা 3 মাসের একটা শিডিউল বানাবেন। প্রতিদিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন আমাকে আমি প্র্যাকটিস করব এই কোডগুলো এবং এগুলো খাতার মধ্যে লিখে রাখবো এবং সেগুলো সুন্দরভাবে, যে কোডগুলো করব আমি সেগুলো আমি GitHub এ আপলোড করব সঙ্গে সঙ্গে। আমার বেসিক কোডেই হোক, সেটা আমি GitHub এ আপলোড করব।
পরবর্তীতে আমার পিসি কোনো কারণে ইরেজ হয়ে যেতে পারে মেমোরি, আমি GitHub থেকে আমার কোডগুলো দেখতে পারবো। আমার খাতা আছে, খাতা কোনো সময় আমি নাও সঙ্গে থাকতে পারে। তখন আমার আমি যেকোনো আমার ইমেইল আইডি দিয়ে লগইন করে আমার GitHub থেকে আমার কোডগুলো আমি দেখতে পারবো। ৩ মাস সময় নিবেন পাইথনের বেসিকটা শেষ করার জন্য। দেন বেসিক কমপ্লিট হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনার বেসিক কতটুকু স্ট্রং হয়েছে। নিজে যখন কোড করতে পারবেন, সিনট্যাক্স দেখে যদি আপনি কোড করতে পারেন তাহলে নো প্রবলেম। সিনট্যাক্স যদি বুঝেন যে কোন জায়গায় কোন সিনট্যাক্স ব্যবহার করতে হবে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, পাইথন আপনি শিখতেছেন দিন করে। তারপরে আপনি ডিসিশন নেবেন যে পাইথন দিয়ে আপনি কি করবেন। শুরুর দিকে ওয়েব ডেভেলপমেন্টের জন্য সরাসরি জ্যাঙ্গো ধরার দরকার নাই। বা আপনি যদি সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে চান পাইথন থেকে, তাহলে সঙ্গে আপনি যে BOYR অথবা আপনার QPython বা SL4 এগুলো যে লাইব্রেরি আছে এগুলো ধরার দরকার নাই। প্রথম দিকে বেসিক পাইথনটাকে কমপ্লিট করবেন। অবজেক্ট ওরিয়েন্টেড পাইথনটা করার পরেই আপনি পাইথন ডাটা সায়েন্স করতে চান, মেশিন লার্নিং এর দিকে যেতে চান, নাকি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েডে যেতে চান, সেটা পরের ডিসিশন। সর্বপ্রথম এই বেসিক পাইথনটা শেষ করতে পারেন আপনারা। আর মাসুদ ভাই আমাকে বলছিল যে অনেক আইটি ফার্মে বিভিন্ন কোর্স আছে। দিনাজপুরের অনেক স্টুডেন্ট আছে যারা আসলে ঢাকায় গিয়ে কোর্স গুলো করতে পারছে না, বা অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে তাদের কোর্স গুলো করার জন্য। অথবা অনেকেই চাচ্ছে যে যদি আমি কাছে থেকেই বা সরাসরি আইটি ভ্যানিলা এসে কোর্স গুলো করতে পারি, বা আইটি ভ্যানিলার মাধ্যমে অনলাইনে ক্লাস নিতে পারি, বা সুপারভিশন পদ্ধতির মাধ্যমে আমি করতে পারি। এই কারণে ভাই চাচ্ছেন যে পাইথনের একটা কোর্স লঞ্চ করার জন্য, যার মাধ্যমে উনি চাচ্ছেন যে দিনাজপুর থেকেও পাইথন এক্সপার্ট বের হোক। দেশের বাইরে, যদি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, দিনাজপুরের যে কোনো কলেজের স্টুডেন্টই হোক বা বাংলাদেশের যে কোনো স্টুডেন্টই হোক, তারা যারা আইটি ভ্যানিলা থেকে উপকৃত হয়ে বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে বলতে পারে যে আমি কাজ করার জন্য সক্ষম, আমি পাইথন জানি। এ কারণে ভাই একটা কোর্স মেবি কিছুদিনের মধ্যে শুরু করবেন। আমি একটু অ্যাড করি মন, খুব ভাই ভালো অবশ্যই প্রস্তাব অবশ্যই তুলেছো। অবশ্যই। আমি আসলে চাচ্ছি যে প্রথম কথা হচ্ছে যে ট্যালেন্ট আমাদেরকে হলো যে করতে হবে, নার্চার করতে হবে। এই যে যারা পাইথন নিয়ে কাজ করছে, মুন আছে, কায়ুম আছে, আরো অনেকে আছে যারা আমরা জানি না। হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে আমরা একটু হাজনাসের গ্রুপে আমরা একটু আলোচনা করছিলাম যে কারা এটা নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তাদেরকে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করা দরকার, ঠিক আছে? এবং আমাদের কথা শেখা দরকার। আমরা তো আসলে ফুল টাইম, শুরু দিকে আমরা বলছিলাম যে ফুল টাইম সময় দিতে পারবো না। আমরা বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট, বিভিন্ন ডিসিপ্লিনের স্টুডেন্ট, আমরা বিভিন্ন প্রফেশনে আছি। কিন্তু আমরা যদি কেউ যারা এরকম রিসার্চ করতেছে, হ্যাঁ, এটা বিষয় নিয়ে ডিপলি রিসার্চ করছে এবং তার অনেক বড় পরিকল্পনা, তার কাছ থেকে যদি আমরা মানে একটু সাপোর্ট পাই, একটু হেল্প নেই, হ্যাঁ, সেটা অর্গানাইজ ওয়েতে আর কি। আইটি ভ্যানিলা একটা ভালো একটা ব্র্যান্ড আছে, আমরা অনেকগুলো কোর্স করাই। তো এই ক্ষেত্রে যদি মুন একটু আমাদের সময় দেয়, আমরা যদি একটা মানে নাম কাওয়াজতে একটা শুধু ট্রেনার ফি, একটা ট্রেনারকে তো একটু মোটামুটি ফি দেওয়া লাগবে। সে যদি সময় দিবে এবং তার এখানে একটা সময়ের ব্যাপার আছে, একটা অনেক সময় মানে রিসার্চ করবে সে, হ্যাঁ, আমাদেরকে সময় দিবে, গাইডলাইন দিবে, মেন্টরিং করবে। তো এটার জন্য একটা নাম কাওয়াজতে একটা ফি দিয়ে যদি আমরা একটা কোর্স লঞ্চ করতে চাই, সেক্ষেত্রে কিরকম সাড়া পাওয়া যাবে? আমরা অলরেডি হাই স্কুল লেভেলের এবং হলো যে ভার্সিটির অনেকেই শিখতে চায় এই বিষয়টা নিয়ে, অনেকেই ইন্টারেস্টেড। এই বিষয় নিয়ে আমি পোস্ট দিয়েছিলাম গত 2 মাস আগে। তো মাঝখানে আমার নানান ব্যস্ততার কারণে আমি এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করতে পারিনি। তো এখন চাচ্ছি যে এই বিষয় নিয়ে অনেকেই শিখতে চায়, তো তাদেরকে তো শেখার আগ্রহটা ধরে রাখতে হবে। আমরা দিনাজপুরের মতো লোকাল মফস্বল এরিয়া থেকে যদি আমরা এটা শুরু করতে পারি, এই যাত্রাটা শুরু করতে পারি, তাহলে মনের মতো আমাদের আরো যদি 10 জন, 20 জন, 50 জন প্রতি বছর এরকম বের হয়ে আসবে, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে আমাদের জন্য অনেক ভালো হবে এবং আমরা মানে ফিউচারের জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে পারবো আর কি। তো এই উদ্যোগটা আমরা নিতে যাচ্ছি, মুন আছে আমাদের সাথে। হ্যাঁ, তো আমরা মুনকে পৃষ্ঠপোষকতা করলাম, সাথে সাথে আমরা নিজেরাও শিখলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে আমারও নিজেরও আগ্রহ আছে এই বিষয় নিয়ে, কারণ ফিউচার টেকনোলজিতে যদি থাকতে চাই তাহলে কিন্তু আমাদের এই পাইথন শিখতে হবে আর কি। তো আমরা সবাই মিলে এটা চেষ্টা করব। আপনাদের সবার সহযোগিতা দরকার, যারা আমাদের আজকে রেজিস্ট্রেশন করেছেন, পার্টিসিপেন্ট আছেন, যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন ফিউচারে, তাদের সকলের প্রতি আমাদের হলো যে আমরা একটা জরিপ চালাতে যাচ্ছি যে আমরা কিরকম মানে সম্মানী তাকে দিলে সে মোটামুটি আমাদের একটা কোর্সটা আমাদেরকে লঞ্চ করবে। সে বললো যে মোটামুটি বেসিক 3 মাসের একটা কোর্স। হ্যাঁ, 3 মাসে সে মোটামুটি পুরোটা ক্লিয়ার করবে আর কি, বেসিক যে পাইথনের যে বেসিকটা ক্লিয়ার করবে। তারপর হয়তো পরবর্তী ধাপ আমরা ডিসিশন নিব। তো এই 3 মাসের কোর্স জন্য কতগুলো ক্লাস হবে, হয়তো সব সে যদি অলরেডি শেখাচ্ছে ইন্টারন্যাশনালি, বিভিন্ন স্টুডেন্টদেরকে শেখাচ্ছে এবং এটা নিয়ে রিসার্চ করতেছে, আই থিঙ্ক শি ইজ দ্য পারফেক্ট পারসন। হ্যাঁ, সে আমাদের ভার্সিটি এবং সে স্টুডেন্ট অবস্থায় সে যদি কোনো জবে বা রিসার্চে চলে যায় বা হায়ার স্টাডিতে চলে যায়, তাহলে কিন্তু আমরা তাকে আর সেই সময়টাকে পাবো না। আমরা চাচ্ছি যে এটা একটা বড় অপরচুনিটি আমাদের জন্য। এই সময়টা যদি আমরা মুনকে পাই, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। ঠিক আছে? তো আপনাদের একটু সবার মতামত জানতে চাচ্ছি। এতক্ষণ মুন প্রেজেন্টেশন দিল, শামীম ভাই কিছু কথা বললো, আমি কথা বললাম।
এখন আপনারা যারা অডিয়েন্স আছেন যারা এবং যারা হলো যে ফেসবুকে দেখছেন প্লাস হলো যে জুমে আমাদের সাথে যারা কানেক্ট আছেন তারা একটু বিভিন্ন মন্তব্য করেন আমাদের এই আজকের ক্লাসটা নিয়ে এবং ফিউচারে আমরা কিভাবে আগাইতে পারি সেটা নিয়ে একটু যদি কথা বলতেন আর কি আমাদের খুব ভালো লাগতো। কেউ আছেন কথা বলার আগে হাত তুলেন তাহলে আমরা বুঝতে পারবো। জুমে হাত তোলানোর একটা অপশন আছে, হাত তুলে কথা বলেন তাহলে আমরা তাকে ফ্লোর দিয়ে কথা বলবো, কথা বলার সুযোগ দিব আর কি। আচ্ছা, ফেরদৌস জিহাদ ভাই কথা হাত তুলেছেন, আপনি কথা বলেন, আপনি স্পিকারটা অন করে কথা বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম সালাম। একটা কোশ্চেন ছিল, মানে হচ্ছে আচ্ছা। যে মেশিন লার্নিং সম্পর্কে কি, মানে হচ্ছে যে হ্যাঁ। আমরা তো যদি হচ্ছে যে মানে এই মেশিন লার্নিং থেকে হচ্ছে যে ডিপ লার্নিং এবং এআই দিকে মুভ করতে চাই, মানে তো আমরা মানে পাইথন শেখার পরে হচ্ছে যে আমাদেরকে কি কি প্যারাডাইমে আগাইতে হবে, মানে যেমন হচ্ছে আমরা হচ্ছে পাইথন শেখার পরে ম্যাথমেটিক্যালি বা স্ট্যাটিক্যালি মানে স্ট্যাটিস্টিক্স এর যে বিষয়গুলো আছে, মানে ওই বিষয়গুলো মানে হচ্ছে ধাপের পর ধাপে তো আগাইতে হয়। মানে এই প্যারাডাইমটা যদি একটু আলোচনা করা হতো 5 মিনিটের জন্য হলে হ্যাঁ, খুব ভালো হতো আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে মেশিন লার্নিং শিখবো পাইথন দিয়ে, এটা ঠিক তো? ওকে, যদি এটা ঠিক থাকে তাহলে আমি বলবো মেশিন লার্নিং এর বেসিকটা যদি ক্লিয়ার হয় দেন তারপরে আমরা শুরু করব। পাইথনের কিছু স্পেশাল লাইব্রেরি আছে যেগুলো ডাটা কন্ট্রোল করার জন্য। ফার্স্ট অফ অল নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, যে লাইব্রেরিগুলোর নাম বললাম, যদি লিখে না নিয়ে থাকেন সমস্যা নেই, আমরা পরবর্তী আইটি ভ্যানিলার পোস্টে লাইব্রেরিগুলোর নামও দিয়ে দিব, কি কি লাইব্রেরি শিখতে হয়। তো এগুলো শিখতে হবে, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করা হয়, পান্ডাস ব্যবহার করা হয় ডাটা সেটকে প্রি প্রসেস করার জন্য, আগে ইরোর ডাটা হ্যান্ডেল করার জন্য, ডাটাকে নির্দিষ্ট স্কেলে নিয়ে আসার জন্য, নির্দিষ্ট ফরম্যাটিং এর জন্য, এবং নামপাই অ্যারে হচ্ছে বড় বড় অ্যারে গুলোকে কন্ট্রোল করার জন্য, এবং পাইথনে ডাটা ট্রেন টেস্টের ক্ষেত্রে এর একটা ভূমিকা আছে। তো যদি আমরা মেশিন লার্নিং এর দিকে সরাসরি মুভ করতে চাই তাহলে আমাদের পাইথনের এই লাইব্রেরি গুলো শিখতে হবে। এই লাইব্রেরি গুলো শেখা হয়ে যাওয়ার পরে আমাকে পাইথন নিয়ে মেশিন লার্নিং নিয়ে কাজ করতে হবে। মেশিন লার্নিং শেখার জন্য কিছু ভালো ভালো ওয়েবসাইট আছে, সেগুলো অবশ্যই আমরা সাজেস্ট করব। তো সেখান থেকে আমার অভিজ্ঞতা যেটা, সেখানে একটা ওয়েবসাইটে আমি পড়ছিলাম, একটা পোস্ট এরকম ছিল যে মেশিন লার্নিং শিখতে গেলে সরাসরি মেশিন লার্নিং কোডগুলোর অ্যালগোরিদম গুলোর যদি আমরা কোড করতে যাই তাহলে সেটা হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। আমি আবার কথাটা রিপিট করি, মেশিন লার্নিং শিখতে গিয়ে যদি আমরা সরাসরি মেশিন লার্নিং যে অ্যালগোরিদম গুলো র কোড করতে যাই তাহলে সেটা হবে আমাদের জন্য সবথেকে ভুল। কারণ আমাদের এমনি কোডিং আর অ্যালগোরিদমের কোডিং অনেকটা ডিফারেন্ট, যে কারণে আমাকে কি করতে হবে, লাইব্রেরি গুলো যদি আমার শেখা হয়ে যায় দেন পাইথনের সাইকিট লার্ন যে লাইব্রেরিটার মধ্যে মেশিন লার্নিং এর যে আমাদের অ্যালগোরিদমের কোড গুলো করা আছে, আমরা শুধুমাত্র জাস্ট কল করে সেগুলো দিয়ে ট্রেনিং টেস্টিং করে রেজাল্ট অ্যানালাইসিস করা, এটাই শিখতে হবে আমাকে। ওকে, আমি পাইথনের যেগুলো অনেক ভিডিও লেকচার আছে সেখান থেকে আমরা লাইব্রেরি গুলো থেকে সরাসরি অ্যালগোরিদমটাকে কল করে তার মধ্যে ডাটা সেট ফিট করাই দিয়ে সেখান থেকে অ্যানালাইসিস করে রেজাল্টটা বের করা শিখতে হবে। এভাবে কয়েকটা ট্রেডিশনাল অ্যালগোরিদম শেখার পরে আমার যখন কনফিডেন্স চলে আসবে যে আমি ট্রেনিং করা শিখেছি মেশিনকে, সেখান থেকে রেজাল্ট বের করা শিখেছি, রেজাল্ট অ্যানালাইসিস করা শিখেছি, দেন আমরা ওই অ্যালগোরিদম গুলোর ইনার ম্যাথমেটিক্সটা শিখবো। শুরুতেই ইন্টারনাল ম্যাথমেটিক্স শিখতে আমি সাজেস্ট করবো না, শুরুতে স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলো সাজেস্ট নয়, শুরুতে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো র কোড করাও নয়, শুরুতে জাস্ট মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো কল করে আমরা সেগুলো অ্যানালাইসিস করা শিখবো। এটা হওয়ার পরে আমরা দেন স্ট্যাটিস্টিক্স এর দিকে মুভ করে ওখান থেকে ইরর ক্যালকুলেশন, পার্সেন্টেজ ইরর ক্যালকুলেশন বা অন্যান্য যে পার্সপেক্টিভ গুলো আছে সেগুলো শেখার চেষ্টা করবো, এবং তারপরে আমরা ইন্টারনাল ম্যাথমেটিক্সে যাব। এটাই হচ্ছে আমার সাজেশন। তো আশা করি জিয়াদ তোমার কোশ্চেনের আনসার পেয়েছো। জি ভাই, ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জিহাদ, অনেক সুন্দর কোশ্চেন করছো, মানে খুব মানে লজিক্যাল কোশ্চেন। আর কেউ নেক্সট কেউ কোশ্চেন করবে এই বিষয়ে, কোনো আজকের ক্লাসের বিষয়ে বা সামনে আমরা কিভাবে আগাইতে পারি সেটার বিষয়ে? আমরা ফেসবুকের লাইভ থেকেও কোশ্চেনগুলো নিচ্ছি। আমাদের আর কেউ আছে কোশ্চেনগুলো হাত তুলেন, আমি তাকে ফ্লোর দিব আর কি। শামীম ভাইকে কোশ্চেন করতে পারেন, উনি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করতেছে, উনি তো একটা কথা বললো, একটু ওনার যে এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আমরা আমরা যদি আরো কিছু জানার থাকে ওনার কাছ থেকে আমরা ওনাকে বলতে পারি বা ওনার কাছ থেকে প্রশ্ন করতে পারি। আমাদের এই মুহূর্তে 26 জন পার্টিসিপেন্ট আমি দেখতে পাচ্ছি। সবাই কি আছে? আছি ভাই, আমরা আছি ভাই।
আচ্ছা জাহিদ, জিহাদ তো আছো, বাকি আর কেউ কারো কোনো কোশ্চেন নেই? ভাই শামীম ভাইয়ের কাছে মানে এই টপিকের বাইরে আমার একটা কিছু কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ জিজ্ঞেস করো, সমস্যা নেই। মানে যেহেতু শামীম ভাই আসসালামু আলাইকুম, আমি হচ্ছে হাজী মোহাম্মদ আনাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি, সিএসসি তে অধ্যয়নরত। তো ভাইয়া মানে মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে হচ্ছে যে পড়াশোনা করার পরে হচ্ছে যে মানে আমরা যদি ইন্টারন্যাশনাল লেভেলে, আপনি যেরকম ইন্টারন্যাশনাল লেভেলে জবে আছেন, মানে এই ধরনের জবের জন্য আমাদের মানে কি ধরনের হচ্ছে যে স্কিল গ্রো আপ করা উচিত, বা হচ্ছে কি ধরনের প্রিপারেশন স্কিল হচ্ছে প্রিপারেশন যে কি সবচেয়ে বেশি কি ধরনের অ্যাভেলেবেল? প্রিপারেশন নেওয়া দরকার, তাই তো? জি জি, এটা স্কলারশিপ লেভেল না, মানে হচ্ছে যদি আমরা জব লেভেলে জব ডাইরেক্টলি লেভেলে। ঢুকতে চাই। জব লেভেলের জন্য যেটা মানে প্রধান জিনিস এরা দেখে, আসলে এরা এডুকেশনটা দেখে না বেশিরভাগ কোম্পানি। অলরেডি ওরা দেখে না যে আপনি কোথা থেকে লেখাপড়া করছেন বা কি লেখাপড়া করছেন। আচ্ছা। ওরা যদি মানে আহ, মানে এইখানকার বাইরে থেকে চেষ্টা করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো গিয়ে মানে একটা জিনিস দেখে এরা, ওটা গিটহাবে আপনার কন্ট্রিবিউশনটা কিরকম আছে। যে গিটহাবে অনেক ওপেন প্রজেক্ট থাকে, মেশিন লার্নিং এর বলেন বা ডেটা সায়েন্স এর বলেন, অথবা মানে ডেটা অ্যানালাইসিস এর, বা যে ধরনের যেটা আপনার পছন্দ, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো ওইটা একটা জিনিস এদেরকে শোকেস করার জন্য ভালো, যে আমি গিটহাবে আপনার পার্টিসিপেশন কিরকম এবং কন্ট্রিবিউশন কিরকম। আরেকটা জিনিস হলো কি, আপনি যে ধরনের প্রজেক্ট গুলো কাজ করছেন বা ওগুলোর আসলে বিজনেস পার্সপেক্টিভ, বা মানে যেগুলো দিয়ে মানে হোয়াট এভার যেগুলো দিয়ে কাজ করা যায়, কোন একটা ব্যবসাতে কাজ করানো যায়, কোন একটা অর্গানাইজেশনে কাজ করা যায়, ওই ধরনের জিনিসের উপর কাজ বাড়ানো আসলে। যে মানে এই জন্য যেটা যেটা করতেছে, যে রিসার্চ বেস যেটা, ওই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি দেখাতে পারবে এখানে, যে ওর যে রিসার্চ পেপার গুলো আছে, ওর যে রিসার্চের কাজগুলো আছে, ওগুলো একটা শোকেস করার জন্য খুব ভালো। তো ওগুলো যদি আপনি ওইভাবে যদি আপনি আপনার প্রোফাইল তৈরি করতে পারেন, তারপরে যদি ট্রাই করেন, তাহলে অনেক সুযোগ আছে ওখানে। কিন্তু শুধু ডিগ্রি দিয়ে বা আমার কাজ আমি মানে আপনি আপনি জিপিএ 4/4, আসলে এটা খুব একটা ম্যাটার করে না এখানে। ওরা দেখবে যে আপনি আসলে কি কাজ করছেন আপনার ডিগ্রির সাথে। তো ওইটা যদি আপনি করতে পারেন, মানে একটু যদি শুরু করতে পারেন, যে প্রথম কথা হলে গিয়ে গিটহাবে আপনার প্রজেক্ট সাবমিট করতে পারেন, যেটা আপনি সরাসরি কাউকে দেখাতে পারবেন। আরেকটা জিনিস হলো গিয়ে, আপনি যে ধরনের কাজ করছেন, আপনি নিজে কোনো ওয়েবসাইট আপনি বানাতে পারেন, সেই ওয়েবসাইটে আপনার নিজের জিনিসগুলোকে আপনি দেখাতে পারেন আপনি কি কি করেন। তো ওইভাবে আসলে আপনি চেষ্টা করতে পারেন শুরুতেই, বাংলাদেশ থেকে। জি, আপনি অসংখ্য ধন্যবাদ ভাই। no problem. ধন্যবাদ শামীম ভাইকে সুন্দরভাবে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি কেউ কোশ্চেন করতে চান তাহলে কেউ যদি করতে চান তো অবশ্যই সে ফ্লোর পাবেন, এখন হাত তুলুন অথবা সরাসরি মাইকটা আনমিউট করে আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। এখানে যে কেউ যে কোনো বিষয়ে কোশ্চেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। শিওর, হ্যাঁ বলেন। ভাই আচ্ছা, পাইথন নিয়ে আমরা যদি মানে ফিউচার করতে যাই, তাহলে আমাদের ম্যাথ কতটুকু দরকার? মানে এটা আমার একটু মানে কনফিউশন আছে। একটু ম্যাথের ব্যাপারটা একটু বললে ভালো হতো। হ্যাঁ আচ্ছা, ম্যাথ যদি পাইথনের বেসিকটা করতে হয়, 9-10 এর পাটিগণিত যদি ঠিক মতো করা থাকে তাহলে পাইথনের বেসিকটা করা যাবে, সমস্যা নেই আল্লাহর রহমতে। হ্যাঁ, বেসিক ক্ষেত্রে আসলে বেসিক যখন আমরা পাইথনের বেসিক শিখবো, বেসিক শেখার ক্ষেত্রে আসলে মূলত 9-10 এর যে উপপাদ্য সম্পাদ্য বা টুকটাক যে সূত্রগুলো আছে এগুলো হলেই এনাফ। কিন্তু যদি আমরা পাইথন দিয়ে মেশিন লার্নিং করতে চাই, তাহলে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো বোঝার জন্য আমাকে একটু বড় বড় ম্যাথমেটিক্স এর দিকে যেতে হবে। আমরা যে বিভিন্ন ইউলার্স থিওরাম পড়েছি, আমরা বিভিন্ন যে ল পড়েছি, মানে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নামে যে কোর্সটা আছে, সেখানে যে বড় বড় থিওরাম গুলো আলোচনা করা আছে, সেই থিওরাম গুলো সম্পর্কে জানতে হবে। এবং বেজ থিওরাম আছে, নেইভ বায়াস ক্ষেত্রে ব্যবহার করা হয়, বরং বড় বড় থিওরাম আছে, এগুলো লাগবে অবশ্যই। এগুলো অনেক লিস্ট আছে, বিশাল বড় লিস্ট আছে, প্রয়োজন অনুসারে সেগুলো শিখে নিতে হয়। কিন্তু যদি বেসিক পাইথন শেখার জন্য ম্যাথ কতটুকু দরকার, তাহলে আমি বলবো যে 9-10 পর্যন্ত ম্যাথমেটিক্স ক্লিয়ার থাকলে বেসিক পাইথনে কোনো সমস্যা হওয়ার কথা না।
আচ্ছা, আর কেউ? কোনো কোশ্চেন? আচ্ছা, আজকের সেশনটা কিরকম হয়েছে এটা নিয়ে তো একটু ইয়া ছিল যে অনেকে হয়তো নতুন বা অনেকে আমরা প্র্যাকটিস করতেছি, পাইথন নিয়ে কাজ করতেছি। আশফাক, সাদাত কিছু বলবে? হুম। হ্যাঁ, কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ভাইয়া, ভিডিও দেখানোর কি কোনো সুযোগ আমার একটু আছে? নেটওয়ার্ক সমস্যা করতেছে তো, আচ্ছা আচ্ছা, তাহলে ভিডিও দেখানোর দরকার নেই। ভিডিও। আচ্ছা আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু স্লো আজকে আজকে মানে কথা অনেক আটকে আটকে যাচ্ছে। যাই হোক, প্রথমত ধন্যবাদ জানাই মাসুদ ভাইকে, মন ভাই এবং শামীম ভাই এত হ্যাঁ, সুন্দর আর ওই একটা যে হ্যাঁ মোহন ভাই, হ্যাঁ আলোচনায়, এত সুন্দর একটা আলোচনা ব্যবস্থা করার জন্য। আমার একটা কোশ্চেন ছিল শামীম ভাইয়ের কাছে। ভাইয়া যেহেতু কম্পিউটার ভিশন নিয়ে কাজ করেন, মুন ভাই বলল, তো আমার আসলে জানার দরকার। আমি আসলে বেসিক পাইথন অনেকটাই জানি। আমার আসলে আমি আমার পরিচয়টাকে দিয়ে নিই। আমি মোহাম্মদ আশফাক সাদাত। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে মাস্টার্স করতেছি। তো আমার থিসিসের প্রজেক্ট নিয়ে একটা আইডিয়া আছে যেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা, যার কারণে আমি পাইথন অনেক আগে থেকেই শিখতেছি। তো আমার কম্পিউটার ভিশন নিয়ে কিছু কোশ্চেন ছিল শামীম ভাইয়ের কাছে। ব্যাপার হচ্ছে যে আমি যদি আমি কম্পিউটার কম্পিউটার ভিশন নিয়ে কাজ করি না, কিন্তু আমার আইডিয়া আছে আর কি, এখন কি আচ্ছা ধরনের কাজ আচ্ছা, হচ্ছে এই বিষয়ে। না মানে কম্পিউটার ভিশন নিয়ে আমি যদি কাজ করতে চাই, তাহলে আমার বেসিক্যালি কিভাবে আগাইতে হবে আর কি, যদি আমার বেসিক পাইথন জানা থাকে। কম্পিউটার ভিশনের বেসিক্যালি আমি যেটা দেখি যে যারা শুরুতে কাজ করে তারা ওপেন সিভি দিয়ে কাজ করে মেইনলি, তাদের জি প্রথমে কাজগুলো করার জন্য। তো আমি আপনাকে সাজেস্ট করব যে যদি আপনার আইডিয়া আপনার অলরেডি থাকে যে আপনি কি ধরনের কাজ করতে চান, এবং জি আপনি ওটা নিয়ে সবচেয়ে ভালো হয় যদি কম্পিউটার ভিশন নিয়ে যেটা যারা কাজ করতেছে, যেটা মনোকম মানে বলছে, আপনি হয়তো বা জানেন যে সব ফোরাম গুলো আছে, ওখানে আপনি দেখতে পারেন যে আসলে ওরা কিভাবে কাজ হুম করতেছে। ওই আইডিয়াটা যদি আপনার থাকে, তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনার আইডিয়াটা কি আপনি কত দূর আগাইতে পারবেন বা আগাইতে চান। দেন আপনি যদি ওপেন সিভি দিয়ে শুরু করেন প্রথমের কাজগুলো, ওপেন সিভি আমি আহ, কয়েক সপ্তাহ হলো ব্যবহার করতেছি মোটামুটি। তো নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য, আমার প্রফেশনালি আমি কাজ করি না কম্পিউটার ভিশনের উপরে। তো দেখলাম যে ওটাতে অনেকগুলো কাজ আচ্ছা করা যায় আসলে, যেগুলো অলরেডি আছে মার্কেটে, কিন্তু নিজে শেখার জন্য আমি বলবো যে আপনি ওপেন সিভি দিয়ে শুরু করেন আসলে। এবং ওইটার উপর যত প্রজেক্ট আছে, গিটহাবে অনেক প্রজেক্ট আমি দেখলাম ওপেন সিভির উপরে, এবং কিছু পুল রিকোয়েস্ট আছে আমি দেখলাম। তো আপনি পুল রিকোয়েস্ট গুলো আসলে রিভিউ করতে পারেন যে, তো পুল রিকোয়েস্ট ইভেন আপনি প্রশ্ন করতে পারেন যদি আপনি না বুঝতে পারেন, তো যারা অথর আর কি তারা আপনাকে অ্যান্সার দেবে ফর শিওর। তো ওইভাবে অনেক কিছু শিখতে আচ্ছা পারবেন আসলে, যেটা নিজে নিজে শেখা অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য, বাট ওই ইয়াগুলো থেকে শিখতে শুরু করতে পারেন এবং কাজ শুরু করতে পারেন। আমার এটা সাজেশন হবে। কিন্তু আমার ইচ্ছা আছে কম্পিউটার ভিশনে কাজ করার, তবে এখনই না, মোটামুটি আর 2-3 মাস পর থেকে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আসলে কম্পিউটার ভিশন নিয়ে আমার কিছু পেপারে কাজ করার দরকার, মানে আমার সেক্টরের কিছু ব্যাপার নিয়ে আমার আইডিয়া আছে, এগুলো নিয়ে আর কি কাজ করার ইচ্ছা। তো আমি আসলে ভাই সেলফ আমি লার্নার হিসেবে হ্যাঁ সাদাত ভাই, ভাইয়া। আমি আপনাকে যেটা হচ্ছে কম্পিউটার ভিশন আপনি কিভাবে শুরু করবেন, আমি আমার জি এক জি বন্ধু জি আছে এখানে জয়েন করছে, ওর সঙ্গে কথা বললাম, ও আপনাকে কিছু সাজেশন দিতে পারবে। তো সে কম্পিউটার জি ভিশনে অলরেডি অনেকগুলো কাজ করছে, রানিং অনেক প্রজেক্ট আছে। তো আমি জাহিদ হাসানকে হ্যাঁ আমন্ত্রণ জানাবো যে সে যদি কম্পিউটার ভিশন কিভাবে শুরু করতে হয়, রানিং প্রজেক্ট গুলো নিয়ে কিছু কথা বলবে। জাহিদ হাসান আমার বন্ধু, সে আমার সঙ্গে একসঙ্গে আমরা কাজ করি এবং সে অনেক এক্সপার্ট এই কম্পিউটার ভিশনে। তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। জাহিদ। জি, অবশ্যই। থ্যাংক ইউ মন। ভাইয়া কোশ্চিনটা যদি আর একবার করতেন ভালো হতো। ও কোশ্চেন হলো যে আমার মাস্টার্সের যে রিসার্চ প্রজেক্ট, সেটা আমি কম্পিউটার ভিশন নিয়ে কিছু কাজ করতে চাই। আমার বেসিক পাইথন জানা আছে, তো আমি কিভাবে আগাইতে পারি আর কি। ভাইয়া মাস্টার্স এখন কম্পিউটার ভিশনটা আগে বলি, তারপর বিষয়টা ভালো করে বুঝুন। কম্পিউটার ভিশনটা হচ্ছে যে মেইনলি ইমেজ বা ভিডিও অ্যানালাইসিস, জি ঠিক আছে, আমরা জি যেটাকে জি ইন জেনারেলি বুঝি।
যে হয় আমরা ভিডিও অ্যানালাইসিস করব অথবা ইমেজ অ্যানালাইসিস। হ্যাঁ, ইমেজ ভিজুয়াল ভিডিও হচ্ছে ইমেজেরই ফ্রেম, তো আমরা যেভাবে চাই ইমেজ সেটাকে আমরা প্রসেসিং। অ্যানালাইসিস করব। তো এখানে প্রথম দিকে শুরু করতে গেলে মানে কম্পিউটার ভিশন মানে এক কথায় ডিপ লার্নিং চলে আসবে। মেশিন লার্নিং এর বেসিক অ্যালগরিদম গুলা থেকে হুম, একটু অ্যাডভান্স টাইপের কিছু অ্যালগরিদম আসবে। এগুলো আপনাকে শিখতে হবে। প্রথমেই নিউরাল নেটওয়ার্ক আপনাকে ইন ডেপথ বুঝতে হবে। হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক বোঝা শেষ, দেন আপনাকে মুভ করতে হবে যে সব থেকে ইমেজ ক্যাপচার করে ইমেজের ফিচার এক্সট্রাক্টর হিসেবে সব থেকে বিখ্যাত যে নেটওয়ার্ক কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটার ইন ডেপথ ধারণা আপনার ক্ষেত্রে থাকতে হবে। যখন এই দুটা ধারণা আপনার ভিতরে চলে আসবে, আপনি যখন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দ্বারা আপনার ইচ্ছা মতো কোনো ডোমেইনে ইমেজ ক্লাসিফিকেশন শুরু মানে করতে পারবেন, তখন কিন্তু আপনি অটোমেটেড হয়ে যাবেন যে আপনার কিভাবে কি করলে আপনার প্রজেক্টকে আগায় নিতে পারবেন, তখন ওটা আপনি নিজেই বুঝবেন। দেন আচ্ছা, চলে আচ্ছা। আসবে অবজেক্ট ডিটেকশন, অবজেক্ট লোকালাইজেশন। এখন ধরেন আমাদের এগ্রিকালচার বেস আমার নিজের দুটা IEEE পাবলিশড পেপারই আছে, ঠিক আছে। জি। একটা হচ্ছে আপনার ছিল মেজ ডিটেকশন, যেটা সিম্পোজিয়ামে আমার পেপার ছিল। ওটা হচ্ছে আমরা হচ্ছে কিছু ডাটা কালেক্ট করছিলাম, সেটা হচ্ছে ভুট্টার যে কি কি ধরনের রোগ হয়ে থাকে, হ্যাঁ, সেটা পাতারও হতে পারে, আচ্ছা। বীজেরও হতে পারে। হুম, তো এগুলা কিভাবে মানে এক্সাক্ট ভাবে ক্লাসিফিকেশন করা যায় এবং কৃষকদের কিভাবে একটা তথ্য দেওয়া যায় অটোমেটেড ওয়েতে, পুরোটাই ছিল হুম, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দ্বারা। এইভাবে আপনাকে কাজগুলো শুরু করতে হবে। ইভেন চাইলে আপনি পেপারও পড়তে পারেন এই রিলেটেড, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে। এইটার যদি নেক্সট স্টেপ আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আপনার অবজেক্ট ডিটেকশন বা লোকালাইজেশন, যে আমি একটা ভিডিও ফ্রেম ছাড়বো ওকে। রিয়েল টাইমে, আমি দেখতে চাই কোথায় সেই সমস্যাটা, সেটাও আমি মার্ক করে বলে দেবো একটা ইমেজের। এইভাবেই আগাইতে হুম, হবে আর কি এগ্রিকালচার। তারপরে এটা ধানের হইতে পারে, মানে এনি ফিল্ড। আপনার কি কোনো জি স্পেসিফিক ভাইয়া, মানে বুঝতে পারছি। ডোমেইনে কাজ করার ইচ্ছা আছে মানে এগ্রিকালচারে? হ্যাঁ, আমার স্পেসিফিক ডোমেইনে বলতে আমি ফিশারিজ স্টুডেন্ট। আমার অ্যাকচুয়ালি হ্যাঁ। দুটো আইডিয়া আছে, যেটা নিয়ে আমি অলরেডি আমার স্যারের সাথে শেয়ার করছি। তো আমার স্যার আমাকে হুম। বলছে যে আমার যে এক্সপার্টিস লাগবে সেটা শিখতে উনি হেল্প করবে আমাকে, কিন্তু সব ফুল কাজটা আমাকে করতে হবে আর কি। তো ওকে, ডোমেন আপনি হলো যে তাহলে ডিপ লার্নিং অবজেক্ট শুরু করে দেন। ডিটেকশনে। হ্যাঁ, ডিপ লার্নিং শুরু করে দেন, জি, জি। যেটা বেস্ট হবে। আপনি ডিপ লার্নিং শুরু করে দেন একটা কোর্স করেন কোথাও থেকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন কি কি শিখতে হবে, কি কি হুম, আউটলাইন হুম। আছে। দেন কিছু প্রজেক্ট করেন, দেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি হ্যাঁ, কিভাবে আপনার ডোমেইন এটা ইন্টিগ্রেট করবেন। মানে আমার আইডিয়াটা শেয়ার করি। আইডিয়াটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আমরা বলেন বলেন। ও, বিভিন্ন কারণে কিন্তু আমাদের মাছের ডিম গুনতে হয়, ফ্যাকান্ডিটি বলে যেটাকে আর কি। হুম। মাছের ডিম আমাদের গুনতে হয় যে মাছটা কি পরিমাণে ডিম দেয় তার হুম। ব্রিডিং সিজনে। তো এই ডিমটা কিন্তু আমাদের ম্যানুয়ালি গুনি আমরা, মানে আমরা বাংলাদেশে অ্যাকচুয়ালি, বাইরে যদিও এটা নিয়ে হুম। অনেক কাজ হয়েছে, এটা আমরা হুম। ম্যানুয়ালি গুনি। তো আমি চেষ্টা করতেছি বা ভাবতেছি যে এরকম কিছু একটা করা যায় কিনা, যে আমরা এই কাউন্টিংটাকে অটোমেটিক করতে পারি কিনা, সেই সাথে আমরা ডিমের ডায়ামিটারটা মেজার করব, সেটাও অটোমেটিক। এটা নিয়ে অনেক কাজ হ্যাঁ, হয়েছে, আমি পেপারগুলো পড়ছি, কিন্তু ওই তো এইটাই এই যে মানে আপনার হ্যাঁ, কাছ থেকে একটু ক্লিয়ার হলাম আর কি। হবে হবে সবই হবে। আপনি আপনাকে কি করতে হবে মানে বেস্ট ওয়ে রিসার্চের, জি, 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 জি। রিসার্চের বেস্ট ওয়ে হচ্ছে আমাকে নেটওয়ার্ক সম্বন্ধে মানে ডিপ লার্নিং নেটওয়ার্ক গুলো সম্বন্ধে ফুলি ধারণা থাকতে হবে। আমার ধারণা জি, জি, শেষ, জি। রিলেটেড কয়েকটা প্রজেক্ট করতে আচ্ছা, হবে, করা শেষ। আচ্ছা, আচ্ছা। দেন আমি যে ডোমেইনে কাজ করব সেই ডোমেইনে রিলেটেড পেপার করতে হবে, পড়া শেষ। এখন ওই হুম, ডোমেইনে মেশিন লার্নিং এ কি কাজ হয়েছে ওইটাও করতে হবে। দেন আপনি হুম, কিন্তু বুঝতে পারবেন যে আমি যা শিখছি এটা আমি আর কিভাবে ইমপ্লিমেন্ট করবো, হুম। পেপার করতে হবে। রাইট। আচ্ছা, হ্যাঁ, বুঝতে আহ, পারছি। ধন্যবাদ থ্যাংক ইউ আশফাক সাদাত। ভাইয়া। আমি একটু মনের জি, কাছে যাচ্ছি। okay, মন, তুমি কি জি, জি। এযাবত কি কি বিষয় নিয়ে শেখাইছো মানুষকে, আরো যে আর কি কি বিষয় নিয়ে রিসার্চ করছো, মানে ধরো আমরা যে একটা কমপ্লিট মূলত একটা ভাই, হ্যাঁ কোর্স টাইপ লার্ন করতে যাই, আমার তোমাকে তো মূলত যারা হ্যাঁ শিখতেছো, আমার সেক্ষেত্রে মূলত তোমার কাজটা প্রসেসটা হচ্ছে কি আমার হবে? হ্যাঁ, কতগুলো ক্লাস লাগবে আমার মূলত কাজ, মোটামুটি? হ্যাঁ ওকে, মূলত এটা একটু কাজ হচ্ছে ডাটা সায়েন্স। আচ্ছা, আমি মূলত ডাটা সায়েন্সেই কাজ করি। ক্লাস বলতে এখানে যদি বেসিক পাইথন কমপ্লিট করার পরেই আমরা ডাটা সায়েন্স বিষয়ে পাইথন শেখানো শুরু করব। আচ্ছা, বেসিক পাইথনে মিনিমাম 15 থেকে 16টার মতো ক্লাস লাগবে অবশ্যই। আচ্ছা। এটা সপ্তাহে 2 দিন হইলে সেটা সেই অনুপাতে সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ। ধরে নেওয়া যায় পরীক্ষা
প্লাস সবকিছু মিলে 3 মাসের মতো সময় লাগবে বেসিক পাইথনটা কমপ্লিট করতে। আচ্ছা, তো পাইথন কমপ্লিট করে 3 মাস, মানে সপ্তাহে 2 দিন করে ক্লাস নিলে মাসে হলো যে 8টা 3 8 24টা ক্লাসের মধ্যে পাইথন ক্লিয়ার 24টা ক্লাসের মধ্যে তো ক্লাস 20টার মতো হবে, আর বাকি হ্যাঁ। 4টার মধ্যে আমরা মূল্যায়ন করতে পারবো। মূল্যায়ন করতে পারবো, রাইট, বেসিক পাইথনটা কমপ্লিট করা যাবে। কমপ্লিট করে তো দেবে। এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে মোহাম্মদ নিজামুদ্দিন ভাই। আচ্ছা ওনার আমার সঙ্গে অনেক ভালো পরিচয়, আমার বড় ভাই শ্রদ্ধেয় আচ্ছা নিজামুদ্দিন ভাইকে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের নিশ্চয়ই, নিউ ইয়র্ক নিশ্চয়ই। থেকে নিজামুদ্দিন ভাই, সকালবেলা ওনাকে ঘুম থেকে তুলছি কিন্তু আমি, শামীম ভাই এবং নিজাম আচ্ছা, ভাই এখন তো দুজনকে কিন্তু প্রায় হ্যাঁ সকালে, সকালবেলা ঘুম থেকে, ওনাদের অনেক সকাল সকাল, অনেক সকালে সকাল। কষ্ট করে ঘুম থেকে উঠে ওনারা এই শীতের মধ্যে আমাদের সময় দিচ্ছেন। দুই ভাইকে আচ্ছা, অনেক ধন্যবাদ। নিজাম ভাই, আপনি যদি উপস্থিত থাকেন তো কিছু বলেন ভাই আমাদের উদ্দেশ্যে। নিশ্চয়ই। আমরা পাইথন নিয়ে আলোচনা করলাম, এআই মেশিন লার্নিং নিয়ে আলোচনা করলাম। পাইথনের যে ইউজ হচ্ছে আপনাদের ওখানে, বা পাইথন শিখতেছেন আপনারা কেন, এই কারণে বিষয়টা যদি একটু বলতেন নিজাম ভাই। আচ্ছা, ভাই উনি মেবি শুনতে, অ্যাভেলেবল হতে মনে হয় আরেকটু সময় লাগবে। হ্যাঁ উনি উপস্থিত আছেন। আচ্ছা, ভাই আছেন, উনি মেবি শুনতে পারেননি আমার কথা। নিজাম ভাই আপনি আছেন? ভাই আছে উপস্থিত, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন নিজাম ভাই স্পিকারটা অন করে দিয়ে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। তো আমরা তো বিশাল মিটিং দেখতেছি, ভালো। হ্যাঁ, এবং অনেক ইন্সপিরেশন দিচ্ছেন। ইজ দ্য মোস্ট টিচার। আমার মেয়ে। আচ্ছা আচ্ছা। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বলে দাও। তুমি ভালো ভালো আছো? হ্যাঁ, আমরা তো ভালো আছি। তোমরা সে ভালো আছো? মুনকে চিনে তো? মুন আমার আচ্ছা, আচ্ছা। ফ্যামিলি মেম্বার তো। আচ্ছা আচ্ছা। তো মুনের ছবি দেখছে, আপনার ছবি দেখছে, আসছে যে কে এটা আমি বলছি। আচ্ছা আচ্ছা। মন একটু ছবি দেখাও। এসে বলো, মুনকে বল কেমন আছো? কেমন আছো মন? মনে একটু স্পিকারটা অন করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি ভালো আছো ওহি? হ্যাঁ বলো, ভালো আছি। আমি ভালো আছি। ওকে ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা বলবো, এখন আব্বু কথা বলুক। হ্যাঁ জি ভাইজান বলেন, কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে হ্যাঁ কথা বলো। আপনি মূলত একটু আমাদের ইন্সপিরেশন করেন। আমাদের যেখানে উপস্থিত সবগুলোই আমার ছোট ভাই, বন্ধু, বড় ভাই, অর্থাৎ আমরা সবাই আপনার ছোট ভাই, ঠিক আছে? আপনি একটু আমাদেরকে সাজেশন দিবেন যে আসলে সকলে আপনার উদ্দেশ্য, মানে আমাদের পাইথনটা কি কাজে লাগতেছে আসলে দেশের বাইরে এবং কোন কোন সেক্টরে, সেটা শামীম ভাই অলরেডি বলছে। আপনি যদি বলেন যে আসলে পাইথন শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে একটু ধারণা দিবেন আমাদের জন্য। সহজ কথা ভাই, আমি পাইথন এক্সপার্টও না, বাট এই পাইথনটা কি কাজে লাগে ওইটা সম্পর্কে আমার একটা ধারণা আছে। যেমন শেয়ার করতেন আমাদের সঙ্গে, সেটাই ভালো হইতো অনেক। আমরা সবাই যাই শিখি, যেভাবে শিখি টাকার জন্য, একবারে সিম্পল রাইট, টাকার জন্য। হ্যাঁ, লাইফে টাকা সম্মান দুইটা একসাথে দেখতে চাই। আপনারা যারা কম্পিউটার গ্রাজুয়েট অথবা কম্পিউটার রিলেটেড গ্রাজুয়েট, তাদের ক্ষেত্রে বলতে পারি আমি যে পাইথন এমন একটা প্ল্যাটফর্ম যে এই দেশের হাই স্কুল লেভেলে স্টুডেন্ট শুরু করে এগুলা, এবং এদের অ্যাপ্লিকেশন, এই যে ক্র্যাক লিস্ট আছে না বাংলাদেশে, এই যে সেই ক্র্যাক লিস্ট আছে, আর কয়েকটা লোকাল আছে, এই যে ওয়েবসাইট, আচ্ছা, ওরা মাঝে মধ্যে দেখি অ্যাড দেয় যে হাই স্কুলের 6 গ্রেড 7 গ্রেড একটা বাচ্চাকে এই পাইথন প্রোগ্রাম ইউজ করে ফিজিক্স এবং ম্যাথের অথবা জিওগ্রাফিক্যাল অথবা স্ট্যাটিস্টিকের কিছু ডাটা রিট্র্যাপ করার জন্য আপনি ওকে পড়াবেন আওয়ারলি, অবিশ্বাস্য $30 to $50 পার আওয়ার দেবে, ট্রেনারের সম্মানী। হ্যাঁ ট্রেনারের সম্মানে, এবং টিচিং প্রেশারটা অনেক ভালো জায়গায়। এটা হচ্ছে প্রাথমিক দিকে। আমি আছি একটা ছোট্ট শহরে, বাফলো শহরে একটা ইউনিভার্সিটি আছে ওই জায়গায়, যে এলাকায় এই প্রাইস, আর আপনি যদি সিটিতে যান $50 to $100 পার আওয়ার। আচ্ছা আচ্ছা। আর
পাইথন ইউজ করে ডাটা সায়েন্টিস্ট তো আর ইউজ করে ট্যাবলি ইউজ করে সিকিউএল ইউজ করে ডাটা সায়েন্টিস্ট হতে পারেন। পাইথন পার্সপেক্টিভটা হচ্ছে যে যারা কাজ করে, আমার অনেক পরিচিত লোক আছে এবং ফার্মে যারা কাজ করে বা কন্ট্রাকচুয়াল যারা কাজ করে, স্টার্টিং তাদের ইয়ারলি স্যালারি হয় ভাই 60,000 to 100,000 ইউএসডি। হ্যাঁ, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। আচ্ছা আচ্ছা এটা সিটি টু সিটি ভেরি করে। আচ্ছা নিউ ইয়র্ক সিটির বেতনটা আপনি ক্যালিফোর্নিয়া পাবেন না, আচ্ছা আচ্ছা নিউ ইয়র্ক সিটির বেতনটা আপনি ফ্লোরিডায় পাবেন না। ওটা পাবো না, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল এক্সপেন্সের উপর ডিপেন্ড এর উপর করে। ডিপেন্ড করে, রাইট। তো সবার জন্য বলতেছি ভাই, আমরা সবাই এই লাইনে অনেক এক্সপার্ট, অনেক ভালো করেন। যারা বিদেশে স্বপ্ন দেখেন, ফার্স্ট চয়েস রাখবেন আমেরিকা। আচ্ছা আমি বলি আপনার কেন। আর আরেকটা আগে বলে নেই যে আমেরিকা কেন, আমেরিকা আসার আগেই আপনি পাইথনে খুব এক্সপার্ট হয়ে আসতে হবে। এই জায়গায় আসার পরে প্রফেশন চেঞ্জ করতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। আচ্ছা আচ্ছা আপনি ইচ্ছা করলে পারবেন না, ইজ লাইফ, মানে আপনি একদিন বৈশা খাওয়ার মতো সুযোগ নাই। সুযোগ নাই। তো আপনি যা পরে আছে ওই জায়গায় আসবেন, আসার পরে এই জায়গায় আসলে আমি বলি কেন আমেরিকা। আপনার ইচ্ছা হয় না জীবনে আপনার সাথের বাড়ির মানুষটা একটা 5 তলা বিল্ডিং তুলে ফেলছে, তার সমস্ত জীবনে আইডিয়া, আপনি পাইথনে এই জায়গায় ভালো একটা জব পাইলে, এন্ট্রি জবের পরে আপনার জুনিয়র লেভেলে গেলে আপনি 1 বছরে একটা 5 তলা বানায়, তার বাজেট 1 কোটি টাকা। আচ্ছা আচ্ছা আমি আমার এক ছোট ভাইয়ের ফ্রেন্ড এবং তার ওয়াইফ এমএনটি ব্যাংকে চাকরি করে, দুজনেই ডাটা অ্যানালিস্ট। একজন স্যালারি 1,30,000 আর একজন 1,20,000। আমরা প্রায় 1 কোটি টাকা বছরে ওদের স্যালারি। আপনি ইচ্ছা করলে বছরে একটা 5 তলা বানাতে পারেন আপনার এলাকাতে, আর কোথাও সম্ভব না। আমাদের পাশের দেশ কানাডা, অনেক উন্নত দেশ, সেই দেশে এত স্যালারি নাই। একটা ডাটা এন্ট্রি লেভেলের স্যালারি 40 থেকে 50,000 কানাডিয়ান ডলার। তো আমেরিকার কথা বলতেছি ভাই, আমরা উৎসাহ দিতেছি, স্বপ্ন দেখবেন, ভালো জায়গার স্বপ্ন, টেশামেশা জায়গা দেখেন না। আমেরিকার গ্রিন কার্ড হোল্ডাররা কানাডা যাইতে পারে উইদাউট ভিসা, উইদাউট এন্ট্রি সিল। আচ্ছা কানাডিয়ানস ইয়েরা গ্রিন কার্ড হোল্ডাররা আমেরিকা আসতে পারে না উইদাউট ভিসা। অর্থাৎ দুইটা পাশাপাশি দেশে কতটুকু ডিফারেন্স। ডাটা অ্যানালিস্ট টাকা কামাইতে চাইলে, লাইফে দাঁড়াইতে চাইলে পাইথন ইউজ করে আইসা পড়েন, বিলিভ মি অর নট। কারণ এক সময় জাভাতে আমরা যখন একটা ডিভাইস ওপেন করছি, দেখছি যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডিভাইসে জাভা প্রোগ্রামিং ইউজ করতেছে, এখনো স্টিল তারা ইউজ করতেছে। অ্যাপ্লিকেশন এবং অনেকগুলো রেস্ট্রিকশনের কারণে জাভা এবং জাভা স্ক্রিপ্টকে পিছনে ফেলায় কিন্তু পাইথন প্রোগ্রামিং অনেক আগায় গেছে। আপনি কম্পারেটিভলি স্যালারি দেখেন, দুইটা জায়গায় দেখেন, ডাইস DICE যে অন এভারেজ স্যালারি নিউ ইয়র্ক সিটি, আর দেখবেন ওই জিপ রিকর্ডার, এগুলা আমেরিকার গ্লাস ডোর, মানে আমেরিকার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এদের অনেক বড় একটা ইয়ে। তো আমি তো, আপনি যদি বলেন ভাই আমি ধানে এই বাংলাদেশের এলাকা ভিত্তিক রিসার্চে কি কাজে লাগামো, এটা বলতে পারুন না। আমি শুধু বলতে পারুন না, আপনারা যদি এটা করেন আর স্বপ্নটা ভালো করে দেখেন। কেন আমি স্বপ্ন আরেকটা করলে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকতে পারে, বুয়েটের স্টুডেন্ট থাকতে পারে, অন্যান্য আপনাদের ইনফরমেশন টেকনোলজি রিলেটেড যতগুলো ইউনিভার্সিটি কলেজ আছে বাংলাদেশ, সবাই থাকতে পারে। সবার একটা কথা বলি ভাই, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না হলে আপনি ঢাকা ইউনিভার্সিটি টিচার হতে পারবেন না। রাইট। আর ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশে 1 নাম্বার ইউনিভার্সিটি মনে হয় বলা হয়ে থাকে, এবং এটাই সত্য। বুয়েট টেকনোলজি দ্যাট দ্য বেস্ট, আপনি কম্পিট করে পারবেন না। বুয়েটের টিচার হলে বুয়েটের স্টুডেন্ট হইতে হবে। আপনি বিশ্বাস করেন, আপনি যেই জায়গাতে পড়ছেন এমনি এখানে একটা ডিগ্রি লাগান আপনার লাইফের সাথে, পাইথন রিলেটেড বা সিএসসিআই রিলেটেড, আপনার কখনো ইচ্ছা হবে না আপনি ঢাকা ইউনিভার্সিটির টিচার হবেন, কখনো বুয়েটের টিচার, বিলিভ মি অর নট। টাকার ক্ষেত্রে বলেন, সম্মানের ক্ষেত্রে বলেন, আমি অনেক স্টুডেন্টকে চিনি বাংলাদেশে এই জায়গায় পড়াশোনা করে তারা ইয়েতে চলে যায়, আরাবিয়ান কান্ট্রিতে। আচ্ছা, আমি যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, ইংল্যান্ড থাকা অবস্থায় একটা ছেলে ইংল্যান্ড থেকে এমবিএ পাস করে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড অথবা হাই লেভেল কোয়ালিটিফুল ইউনিভার্সিটি না, সে পাস করে ইউনিভার্সিটি মদিনাতে এই
এমবিএ করার জন্য গেছে, তার ইয়ারলি স্যালারি কত বাংলাদেশের জানেন? 4 লাখ টাকা। ইংল্যান্ডের ডিগ্রি আর যে আমেরিকান ডিগ্রি অনেক টাকা, বিলিভ মি। আলটিমেটলি আমি আপনার স্বপ্ন দেখাইতেছি, এটি বাস্তব। আর এই জায়গায় আসলে এই আমরা পাইথন দিয়ে আসার কারণে আমরা বলি আরেকটা জিনিস ফাঁকে, পাইথনের মার্কেট অনেক বড় মার্কেট এবং স্প্রেড হচ্ছে। আমি বিশ্বাস করি আগামী 5-7-10 বছর যাবার মতো খুব ভালো মার্কেট থাকবে। আপনি আইসা সেরা এই পড়াশোনা পারপাসে আসবেন, আসার ক্ষেত্রে একটা বাধা আছে আমাদের। আমরা বাংলাদেশে যে পড়াশোনা করি আমরা, নাইট আমেরিকান সিলেবাস নাই, যে ব্রিটিশ সিলেবাস। পৃথিবীতে দুইটা সিলেবাস চলে, একটা ব্রিটিশ একটা আমেরিকান। আমরা যে পড়াশোনা করি না ব্রিটিশ না আমেরিকান, যার ফলে বাংলাদেশ থেকে কোনো লোক নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়ার পরে এই জায়গায় আবার পড়তে হয়, তারপর লাইসেন্সি এক্সাম দিতে হয়। ইন্ডিয়াতে কোনো ছেলে মেয়ে পড়াশোনা করলে এই দেশে অথবা ইংল্যান্ডে অথবা অস্ট্রেলিয়া গেলে এরা আর পড়াশোনা করতে হয় না, ওরা গ্রাজুয়েট করলে এই জায়গায় গ্রাজুয়েট ধরে, কারণ ওরা হয় ব্রিটিশ পড়াশোনা করে কারিকুলামে অথবা আমেরিকান কারিকুলামে। আমরা বাংলাদেশে বুয়েটের টিচারও হন, বুয়েটের স্টুডেন্ট হওয়া তো ভাই স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশি যারা টিচার, এরা যদি আমেরিকা আসতে হয় এরা আইএলটিএস অথবা জিএমএট যারা কমার্সের আছে অথবা জিআরই করবেন যারা ইঞ্জিনিয়ারিং রেকর্ডের ইঞ্জিনিয়ারিং লেভেল আছে। এইগুলা ছাড়া ইন্টারন্যাশনাল একটা এক্সামিনেশন, কোয়ালিফাইড এক্সামিনেশন ছাড়া আমরা বাংলাদেশের কত বড় টিচারের অ্যাকাউন্ট করবে না। এটা ইভেন আপনি যদি ইয়েতে পড়াশোনা করতে চান, ইংলিশে পড়াশোনা, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, যে কোন দেশে, আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা ওই যে ইউনিভার্সিটি পড়বেন তার কি লাগে দেখে সেরা পাইথনটা টার্গেট রেখে লাইফ সেট আপ করে একটা দেশে এসে পড়েন। আর দিস ইজ ভেরি ইজি। আপনি আপনার কোয়ালিটিতে আইবেন, আর যেই দেশে যাবেন এই দেশের এম্বাসিতে কনসালটেন্সি ফার্ম আছে, এদের নিজস্ব একটা সেকশন, এডুকেশনাল সেকশন, এর আপনি অ্যাডভাইস দিব কিভাবে পারবেন। বিলিভ মি অর নট, আপনার মতো পোলা পাইন এই দেশের দরকার। আমেরিকারে গত 50 বছর ধরে ইন্ডিয়া এবং পাকিস্তান খাইতেছে, বেশ করে ইন্ডিয়া খাইতেছে মনে করে। ইন্ডিয়া কিভাবে খাইতেছে ভাই আপনি শুনেন, আমি একটা হসপিটাল গেলে 5টা ডাক্তার পাবেন, এর ভিতরে 3টা ডাক্তার ইন্ডিয়ান, একটা আমেরিকান আর একটা অন্য দেশি। মধ্যপ্রাচ্যটাও তো বেশি ইন্ডিয়ানরা দখল করে আছে। ওরা জন্মের পরে দুইটা কথা বলে, মেয়ে হইছে ডাক্তার হইব, ছেলে হইছে ইঞ্জিনিয়ার হইব, আর কোনো চয়েস নাই লাইফে। রাইট। আমি ট্যাক্সি চালাই ভাই, ট্যাক্সি বলুন তো উবার লিফট আছে না, গাড়ি চালাই। মাঝে মধ্যে আমার গাড়িতে আমি খুব লাক্সারি গাড়ি চালাই, খুব দামি গাড়ি। আমি কেন বলতেছি লাক্সারি কথাটা, এমন কিছু কাস্টমার উঠে যারা শার্টটা আমেরিকার মতো জায়গায় ইস্তারি করে পরে না, ইস্ত্রি পর্যন্ত আয়রন করে না, শার্টটা কুচকায় পিছনে উঠে গেছে গা, প্যান্টটা পরবে। আমরা বাংলাদেশের একবার নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, প্লাস্টিকের মনে করেন লাইলনের প্যান্ট, ওইগুলো পরবে। তো যখন দেখি জিজ্ঞেস এটা বা জিজ্ঞেস করি কিসে আপনি ইন্ডিয়ান, হ্যাঁ কোথেকে, আমি নর্থ ইয়ে থেকে, নর্থের মানে কেরালা এলাকা। কি করেন? আইটি তে কাজ করি। তো এই দেশে আমরা কেউ মাইন্ড করেন ভাই স্যালারি কেউ ড্র করে, আমি এইচ1বি ভিসা আসছি এই প্রোগ্রামার হিসেবে, স্যালারি কত 1,50,000 ইউএসডি। বিশ্বাস করেন লাইফটা সেট হয়ে যাবে। পাইথন যে কাজ করতেছেন, আমি আমার ওয়াইফ এনওএফডি তে একটা জব পাইছে এই জায়গায় পুলিশের। আমি এটা বাদ দিয়ে মন বাইরে রিকোয়েস্ট করছি, ভাই আপনি একটু ইয়ে করেন, আমার ওয়াইফকে শিখান। সে কখনো কম্পিউটার চালায় নাই। আমি আল্লাহর অশেষ রহমত, আমরা মনের সাথে মিট করছি, মানে হি ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট। তো অবশ্যই সে বোঝানোর ক্ষমতাটা অনেক ভালো। যে মেয়ে কখন ল্যাপটপ চালায় নাই, এনওপিডি মানে নিউ ইয়র্ক সিটি পুলিশের জব ছায়রা দিয়া ওর পিছনে হাঁটতেছে, পিছনে মানে সে আন্তরিকভাবে ফার্স্ট ক্লাস দেখাচ্ছে, সবকিছু মিলে মনে হইতেছে ভাই মানে আমরা রাইট ট্র্যাকে আছি। আমি আমার ট্র্যাক চেঞ্জ করতে পারবো না, কারণ আমি একদিন কাজ না করলে এই জায়গায় চলা অসম্ভব। স্বপ্ন দেখেন, আর যারা এক্সপার্টিস আছে ভাই, আপনাদের আত্মীয় স্বজন আছে, সবাই আছে, লাইফে এটা একটা ভালো ট্র্যাক প্রোগ্রামিংটা, বুঝছেন না? তো চালায় যান ভাই, মন আমার ফ্যামিলির মতো, আমরা সবাই আমরা ফ্যামিলির মতো। আমি চাই আমার একটা ছেলে, বাংলাদেশের ছেলে এদিকে এসে ভালো কিছু করুক। ইন্ডিয়ানরা কি করে, যদি আপনি ইন্ডিয়ান হন না, ও আমরা সমস্ত সাপোর্ট দিয়ে দেশে নিয়ে আসবো, সমস্ত সাপোর্ট দিয়ে, বুঝছেন? আইসা পড়েন, আইটি হাতে নিয়ে আইসেন, আর কিছু নিয়ে আইসেন, আর কিছু দিয়ে হইতো না। আমেরিকা আইটির জায়গা,
কিছুদিন আগে শুনছি চীন ওই নৌযান পাঠাইছে আমেরিকাতে, আর আমেরিকা কত 79 মনে হয় নৌযান পাঠাইছে। হ্যাঁ, চাইনিজ পিপলে ডেভেলপিং ইজ গুড, ইনোভেশন নো গুড। ইনোভেশনে আমেরিকা, ইংল্যান্ড এগুলা। তো ভাই ভালো ট্র্যাকে আছেন, ভালো কিছু করেন, আরেকটা মিটিং করেন 1 2 3 5 বছর পরে, যাতে দেখতে পাই এই জায়গায় যারা আছেন সবাই ভালো অবস্থানে আছেন, যেই জায়গায় আছেন সেরাটা আছেন, যে কোনো দেশে আছেন, বিশাল একটা স্ট্যাটাস ওলা চেয়ার নিয়ে আছেন, আর পয়সাটা শুনে যেতে ভালো লাগে। আরে আমার এক ভাই ছিল এই জায়গায় কথা বলছিল এক সময়, ভালো অবস্থানে আছে এই আর কি। থ্যাংক ইউ ভাই, আমরা অনেক সময় নষ্ট করেছি, 5-6 মিনিট ধন্যবাদ বেশি হয়ে গেছে। আমি আসি। নিজাম ভাইকে অনেক ধন্যবাদ, সমস্যা নাই, উনি অনেক সুন্দরভাবে বললেন, আমরা অনেকে বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। ঘুম থেকে শামীম ভাই, নিজাম ভাই দুজনকে আমি ঘুম থেকে উঠাই কষ্ট করে নিয়ে আসছি। ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, মাসুদ থ্যাংক ভাই, ইউ ভাই সবাই। আপনি হ্যাঁ এখন বাকি কথাটা বলেন। হ্যাঁ, আমাদের বাকি আরো কোনো কথা কোশ্চেন বলতে নাই, আমরা আপনি অনেক বলেন। হয়ে গেল, আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। তো আমরা কথা বাড়াবো না। ভাইদের লাইফ এক্সপিরিয়েন্স আমরা একটু শুনলাম। অ্যাকচুয়ালি আমরা নিজেও এখন খুব লোভ হচ্ছে যে সবকিছু ছাড়া ছুড়ে পাইথন শুরু করি। যদিও ফিউচার প্ল্যান আছে এই বিষয়টা আমি শিখবো, হ্যাঁ, যদি মন আমাদেরকে একটু সময় দেয়। তো আমরা এইভাবে একটা প্ল্যান করে আগাচ্ছি। ইনশাআল্লাহ সবার কাছে মেসেজ চলে যাবে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন। আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা হলো যে পাবলিশ করব। সবার একটা জরিপ নিয়ে জরিপের উপর ভিত্তি করে আমরা দেখি অন্তত 5-10 জন যদি হয় তাহলে আমরা শেখা শুরু করে দিব আরকি। যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যারা উচ্চাকাঙ্ক্ষা আছে, আমাদের হাই অ্যাম্বিশন আছে, যারা আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছি, হ্যাঁ? তো যেকোনো ডিসিপ্লিন হইলেও আমরা পাইথনটা শিখে আমরা ভালো কিছু একটা করতে পারি। হ্যাঁ? আমরা এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে যা শিখবো সেটাই হচ্ছে যে আমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। বা এখন পর্যন্ত যাদের শেখার সুযোগ আছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মেশিন লার্নিং, পাইথন, ডাটা সায়েন্স এগুলো শেখার। হ্যাঁ? এগুলোর সামনে খুব ব্রাইট ফিউচার। হ্যাঁ? কম্পিটিশন একদম লো। সবথেকে বড় বিষয় হচ্ছে যে এগুলোর কম্পিটিশন খুবই লো। মানে এখন একদম ইমার্জিং সেক্টর তো। এগুলোর কম্পিটিশন খুবই লো। হ্যাঁ? আমরা যদি এই জায়গাটা ধরতে পারি, হ্যাঁ? আগামী 5-10 বছরে এটা নিয়ে প্রচুর চর্চা হবে। হ্যাঁ? তখন কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে যাবে। সো আমি আশা করব যে যারা আমরা এখনই এই কম্পিটিশন মানে এই সুযোগটাকে যদি আমরা গ্র্যাব করতে পারি, আমাদের সবার জন্য ভালো হবে আরকি। যেহেতু এটার কম্পিটিশন অনেক লো এবং এটার ফিউচার অনেক ব্রাইট। সো আমরা দেখেছি অনেক টেকনোলজির অনেক বিষয় আসছে, চলে গেছে। হ্যাঁ? তো এটা যেহেতু সামনে আমাদের, এটাকে যদি আমরা ধরতে চাই, তাহলে আসলে পাইথনের কোনো বিকল্প নাই, ডাটা সায়েন্সের কোনো বিকল্প নাই, মেশিন লার্নিং এর কোনো বিকল্প নাই। আমরা অনেক ধন্যবাদ মুন, তুমি এই যে প্রেজেন্টেশন দিছো, আমাদেরকে সময় দিলা। এবং আমরা আজকে যারা পার্টিসিপেন্ট যারা বিভিন্ন আমাদের ব্যস্ততা সত্ত্বেও যারা আমাদের এখানে সময় দিয়েছেন, ভিডিওটা দেখলেন, তাদেরকে সবাইকে অনেক স্বাগতম এবং মানে অনেক ভালোবাসা। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত আরকি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আসলে অনেক আগ্রহী আছে, যারা আমাদের মতো, আমাদের সমমনা, যে আমরা যে ধরনের চিন্তাভাবনা করি, এই ধরনের চিন্তাভাবনা অনেক লোক আছে। এইজন্য দেখে আমরা খুব আনন্দিত এবং খুশি। সবার সাথে এরকম কথা বলা হলো না, হয়তো অনেক কারণে। তো আমরা ইনশাআল্লাহ ফিউচারে আরো খুব ঘন ঘন এরকম প্রোগ্রাম করব এবং এগুলো নিয়ে আরো বেশি চর্চা করব, কিভাবে শেখা যায়, হ্যাঁ, অর্গানাইজ ওয়েতে। তো মন শেষ করো নাকি? আজকে আমি লাইভটা ক্লোজ করতেছি। আর আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই আমাদের পেজে জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটার মুন আছে, অ্যান্সার দিবে, আমরা অ্যান্সার দিতে পারবো আর কি। আপনার বিভিন্ন বিষয়ে যদি আরো এরকম আগ্রহী পাওয়া যায়, নতুন নতুন টপিকস আপনারা বলবেন যে এই টপিকস নিয়ে কথা বলেন, স্পেসিফিক কোনো টপিকস নিয়ে, সেই টপিকস নিয়ে আমি মুনকে রাজি করাবো, করে হলো যে আমরা আরো এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, করে হলো যে আলোচনা করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক ভালোবাসা এবং শুকরিয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ওকে, সবার সঙ্গে আবার দেখা হবে। জি, ওকে, ধন্যবাদ ঠিক আছে, আমি সবাইকে। প্রোগ্রামটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।